টেকনিক্যালি পড়াশোনা করেন মালয়েশিয়াতে এবং সেইখানেই তিনি থাকেন। এবং এইখানে ছুটিতে এসেছেন কষ্ট করে মাঝখানে এই ছুটির সময়টাতে উনি সময় করে এসেছেন ভূত এফএমে আপনাদের সাথে তার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা শেয়ার করতে। তো আমরা সেই ঘটনা দিয়ে শুরু করব। আমাদের সাথে অনেকদিন পরে আজকে জয়েন করেছেন বাবু ভাই এবং আরো অনেকেই রয়েছেন যাদের ঘটনা আপনারা অনেক বেশি পছন্দ করেন। তো একটা একটা করে আমরা যাই। আমরা শুরুতে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কি নাম আপনার? আমি মাহাদি শাওন। শাওন। শাওন, আপনি তো মালয়েশিয়াতে থাকেন এবং আর কতদিন আছেন বাংলাদেশে? আমি নেক্সট মান্থের চলে যাব। নেক্সট মান্থ চলে যাবেন। ওকে। তো খুব অল্প সময়ের জন্য দেশে এসেছেন, তারপরেও কষ্ট করে আমাদের এখানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা ঘটনা বলছিলেন, আমি শুনেছি ঘটনাটা। ঘটনাটা ঘটেছিল কোথায়? ঘটনাটা ঘটেছিল এটা মালয়েশিয়ার গ্যান্টিন আইল্যান্ড নামক একটা জায়গা, ওইখানে টুরিস্ট প্লেস বেসিক্যালি, তাই না? তো ওইখানে ঘটনাটা আমরা একদম শুরু থেকেই যাই। মানে ওইটা তো একটা সুন্দর জায়গা, সবাই যায় সেখানে, হ্যাঁ, মানে ঘোরাঘুরি করতেই। কিন্তু ওই মানে জায়গাটা এমনিতে টুরিস্টরা কি জানে যে ঘটনাটা, মানে এই জায়গাটা বেশ বিপজ্জনক বা এরকম কিছু টুরিস্টরা জানেন? হ্যাঁ, টুরিস্টরাও জানে, কারণ এরকম অনেক টুরিস্ট অনেক সময় এরকম ঘটনা ঘটনা ফেস করেছেন। ফেস করে। আচ্ছা। তো আপনার মানে ওইখানে আপনার জানা কোনো ঘটনা আছে কিনা? ওইখানে আপনার সাথে তো যে ঘটনা ঘটেছে সেটা আমরা শুনবোই। কিন্তু আপনার জানা কোনো ঘটনা আছে কিনা ওইখানটায়? আসলে এরকম অনেক ঘটনাই শুনছি যে এরকম বিভিন্ন ধরনের ওখানে অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন টাইপের, কিন্তু তখনও ওইভাবে আমি আসলে বিলিভ করতাম না এসবের উপর। কিন্তু যখন আমার নিজের সঙ্গে হলো তখন তো একটা কি বলবো আসলে জিনিসটার উপর এখন শুনি কি হচ্ছিল সেদিন? ঘটনাটা হচ্ছে যে 2012 সালের আহ, এপ্রিল এপ্রিলের দিকের ঘটনা। তা এরকম আমরা 4 ফ্রেন্ড একই সময় আমরা ওই ক্যান্টিনের উদ্দেশ্যে মানে হঠাৎ করেই গাড়ি নিয়ে বের হয়ে যাই। তা ক্যান্টিন হচ্ছে 6000 ফিট উপরে, সি লেভেলের থেকে অনেক উঁচু একটা অন্যতম। ওয়েদারটা কেমন ওখানে? ওইখানকার ওয়েদার ধরেন যে আপনি তো জানেনই যে এটা সি লেভেলের থেকে অনেক উপরে হওয়ার কারণে হঠাৎ করে মেঘ, বাতাস, ঝড় বাতাস আর কুয়াশা। আর এটা বেসিক্যালি বিকাল টাইমের পর থেকে রাত্রে একটু বেশি হয় ওয়েদারটা চেঞ্জ। সেরকম আমরা যখন গেছি রওনা দিই তখন 9টা মতো বাজে। তা 10:30-10টার দিকে আমরা তখন ওইখানে যে 6000 ফিট, টোটাল 6000 ফিটের না উঠে 5500 ফিটের দিকে হচ্ছে আপনার এরকম একটা পার্কিং এর জায়গা আছে। তো আমরা ওইখানে গিয়ে হচ্ছে বসি কিছুক্ষণ। তা হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, এরকম ঠান্ডা বাতাস হঠাৎ করে। তখনও অতটা বাতাস বা রাস্তা ক্লিয়ার ছিল, পরিবেশ ভিজিবিলিটি ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই তখন এরকম কুয়াশা। তা আমাদের গায়ে গরম পোশাক নাই বলে তখনই আমরা এখান থেকে রিটার্ন করি, যার উপরে যাব না, আমরা মেন সিটিতে ব্যাক করি। যেরকম ব্যাক করার টাইমে এই কুয়াশার ভিতরটা যখন আমরা যাচ্ছি তখন আমার পাশে আমি পেছনে বসে আছি, আমার সামনে 2 ফ্রেন্ড রয়েছে, একজন ড্রাইভ করছে আর একজন বাস সাইডে বসে আছে। আর পেছনে আমার সঙ্গে পাশে যে বসে আছে তো সে তখন এরকম একটা গল্প বলতেছে এরকম যে আমার এই গাড়ির ভিতরে ঘটনা? হ্যাঁ, গাড়ির ভিতরে আমরা কথা বলতে বলতে হঠাৎ করে একটা প্রসঙ্গে ও ওরকম, যেহেতু চারপাশে কোনো নির্জন জায়গা, মানে আশেপাশে 10-15 কিলোমিটারের মধ্যে কোনো ইয়ে নাই, আর যেহেতু পাহাড়ি রাস্তা সেহেতু প্রচুর আঁকাবাঁকা আর মানে খুবই রিস্কি রাস্তা আর কি। তা তখন ওই পরিবেশের কারণে ও গল্পটা বলতেছে যে কিছু সামনে আগালে ওইখানে একটা স্পট আছে, একটা টার্ন অনেক বিপজ্জনক বাট। তো কিছুদিন আগে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল। তা ও যে রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করে ওইখানের ম্যানেজারের সাথে জিনিসটা শুনছে, প্লাস পাশাপাশি পরে ফেসবুকে দেখছে যে ওইখানে কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্টটা ঘটে, একটা কাপল, চাইনিজ কাপল, ওরা মালয়েশিয়া ওই ক্যান্টিনের থেকে ফিরতেছিল। তা ফেরার পথে হঠাৎ করে ওরা অ্যাক্সিডেন্ট করে। তা স্পট ডেড হচ্ছে যে ড্রাইভ করতেছিল হাজবেন্ড, আর যে মহিলা ওনার ওয়াইফ পাশে বসেছিলেন উনি হসপিটালে যাওয়ার 15-20 মিনিট এরকম পরে হচ্ছে মারা যান। তা মারা যাওয়ার আগ মুহূর্তে ওইখানে যারা স্টাফ ছিল ওদের কাছে উনি এরকম গল্প করে যে ওনাদের অ্যাক্সিডেন্টের কারণটার। তা বলে যেরকম ওনারা যখন ওই বাঘটার কাছাকাছি আসছে হঠাৎ করে ওনার গাড়ির উপর কি যেন একটা পড়ছে। তা স্বাভাবিকই কিছু একটা শব্দ হলে তো ব্যাকের দিকে হচ্ছে নজর যাবে। তা তখন ওরা লুকিং গ্লাসে পেছনের দিকে দেখে যে কুয়াশার মধ্যে দেখতেছে, আর পেছনের যে লাইটের ওতে বোঝা যাচ্ছে যে কুয়াশার মধ্যে কিছু একটা ধরে ঝুলতেছে ওদের পেছন সাইডটা।
তা ওই দেখতে গিয়ে ওরা হচ্ছে মানে ওই খাদের দিকে গাড়ি চলে যাচ্ছে বলে হার্ট ব্রেক করে, ওই টাইমে হচ্ছে গাড়িটা হলো পাল্টি নেয়। নিলে ওই স্পটে হচ্ছে যে ড্রাইভ করতেছিল সে মারা যায়। আর এই যে ওনার ওয়াইফ ছিলেন উনি হসপিটালে যাওয়ার পরে হচ্ছে মারা যাওয়ার আগে মানে এই কথাটা বলে। তো পরবর্তীতে যেহেতু বিপজ্জনক রাস্তা, ওইখানে প্রতিটা মোড়ে সিকিউরিটি ক্যামেরা আছে। তো পরবর্তীতে ওই অ্যাক্সিডেন্টের পরে ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার কয়েক সেকেন্ড আগের মুহূর্তে যে ওই যে ফুটেজটা যে গাড়ির পেছনে কুয়াশার মধ্যে যে কিছু একটা ধরে ঝুলতেছে, কিছু একটা ধরে ঝুলতেছে একটু বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে কি জিনিসটা। তো এটা এরকম ফেসবুকে ও তখন এই গল্পটা মাত্র মানে বলছে। তো ওই টাইমে আমাদের গাড়ি চলতেছে আর কিছু দূর পরে এরকম ওই জায়গাটা হলো আসতেছে। তা- তখন হঠাৎ করে আমাদের যে ফ্রেন্ডটা ড্রাইভ করতেছিল ও বাস সাইডে গ্লাসের দিকে তাকায় বলে যে এটা কি। তার কিছুক্ষণের ভেতরে হঠাৎ করে বলতেছে এটা কি। তা আমরা বাকি তিনজনই তখন বাস সাইডে গ্লাসের দিকে তাকায় দেখি যে ওই কুয়াশা, হালকা কুয়াশা ওই ভেতর দিয়ে মানে একটা ছায়ার মতো, মানে এখন ওইটা হ্যালুসিনেশনের জন্য হয়েছে কি হ্যাঁ, হয়তো আগে ঘটনাটা শুনেছিলেন সেজন্য হতে পারে, বাট কিন্তু কি চারজন দেখেছিলেন? একই সাথে একটা বিষয়ে এটা আসলে একই জিনিস একই দেখেছেন জিনিস সবাই। দেখতেছি। আমি একটু সুবিধা করে দিই আপনার। আপনি বলছিলেন যে আমাদের এখানে কক্সবাজারের একটা ঘটনা ছিল এরকম যে হ্যাঁ গাড়ির পাশ দিয়ে কোন একটা হ্যাঁ মানুষ হ্যাঁ হ্যাঁ যায় এবং আপনাদের আপনারা এরকম এরকমই টাইপের। একটা যে ছায়া আমাদের ঠিক গাড়ির সমান্তরাল দিয়ে ওই তালে তালে হচ্ছে ভেসে ভেসে যাচ্ছে। হুম, তা হুম, হুম। আমরা এটা ম্যাক্সিমাম ৫-৬ সেকেন্ড মতো হলো জাস্ট দেখার সুযোগটা পাইছি। কারণ গাড়ি রানিং এ ৪ জনই ওইটা দেখতে দেখতে হঠাৎ করে মানে সামনে নজর দেয় যে গাড়ি হচ্ছে একদম সোজা খাদের দিকে যাচ্ছে। তো তখন হার্ড ব্রেক করে ডাইনে টার্ন নেয়। নেয়ার সাথে সাথে আমাদের গাড়িটা মানে স্কিড করে। স্কিড করে। করার পর যখন গাড়িটা ওরকম অবস্থায় তখন আমি পেছনে মানে জাস্ট ২-৩ টা ধাক্কা খাই পিঠে। ওর মধ্যেই তো ঘুরতেছি। আমি পেছনের গ্লাস ভেঙে আমি ১০-১৫ হাত দূরে ছুটে যেয়ে পড়ি। তা তখন পড়ার সাথে সাথে আমি উঠে দাঁড়াইছি। এখন আমার আর এত ফিলিংস নাই যে আসলে আমার মানে এরকম হচ্ছে হুম, যে হুম। কেটে গেছে কিনা বা ব্যথা। তখন আমার চিন্তা যে আমি পেট্রোলের স্মেল আসছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আমি তখন দৌড় দিয়ে গিয়ে আমার পেছনের যে ফ্রেন্ড ওকে ওই পেছনের ওই গ্লাস ভাঙা যে টেনে বার করছি। এখন সামনের ২ টা ফ্রেন্ডই তো ধরেন যে হচ্ছে সিট বেল্ট বাঁধা। ওরা ওর মধ্যেই আটকায় আছে। আটকায় আছে। হুম, হুম। পরে ওদেরকেও বের করলাম যত দ্রুততার সাথে। তা মানে আশ্চর্যের ব্যাপার যে আমাদের যে ড্রাইভ করতেছিল ওনার শুধু কানের এখানে একটু কাটছে, একটু রক্ত পড়ছে। আমার একটা আঁচড়ও লাগে নাই। কিন্তু গাড়ির দিকে নজর দিলে আপনি ছবি পাঠিয়েছিলেন আমাদেরকে। হ্যাঁ, আমি আপনাকে ছবিও দেখিয়েছি যে গাড়ির দিকে দেখে কেউ মানে বিশ্বাস করতে পারে না যে আমরা ৪ জনের অবস্থায় বেঁচে আছেন আপনারা, বেঁচে এটা আছি। বোঝা যায় না গাড়ি তা দেখে। রাইট। তা যেহেতু অনেক উন্নত দেশ, লোক কোথায় আছে জানি না। কিন্তু ঠিক আমাদের অ্যাক্সিডেন্টের ১০-১৫ মিনিটের মাথায়ই ওদের যে রোন্ডা বলে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে, মানে যারা হচ্ছে এই ইমার্জেন্সি সাপোর্ট দেয় হাইওয়েতে, ওরা চলে আসছে। আসার পরে তখন ওরা জিজ্ঞেস করতেছে, এখন ওরা বিলিভ করতে চায় না যে এই গাড়ির মধ্যে আমরা ছিলাম। তো পরে ওরা একটা বলল যে কারণ কি? তো তখন আমরা বললাম যে আমরা এরকম এই জিনিসটা দেখছি, দেখার পরে এরকম টার্ন নিতে গিয়ে তো তখন ওরা বলতেছে যে তোদের কপাল অনেক ভালো যে এরকম সাধারণত অ্যাক্সিডেন্ট খুব ঘটে যেহেতু বিপজ্জনক রাস্তা। তো ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের ঘটনায় যে যারা আমাদের মতো এরকম সাফার করে আসতে পারে যে তাদেরও একই ঘটনা যে তারা কিছু দেখছে এরকম। মানে এরকম ধরনের কিছু একটা তা দেখেছে। আচ্ছা, কেন ঘটে ওই জায়গাটায় এখন এরকম কিছু? পরবর্তীতে আমরা মানে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তা আমরা পরবর্তীতে ধরেন যে হচ্ছে ইন্টারেস্টেড হইছি যে জিনিসটা আসলে কি কারণে। এমনিতেই মালয়েশিয়াতে প্যারানরমাল এই জিনিসটারে ওরা খুব বিলিভ করে, যে কারণে ওদের এইখানে এই প্রবলেম গুলো অত্যাধিক বেশি। তারপরে যখন ভূতকে কি বলেন ওরা? ওরা মানে লোকাল ল্যাঙ্গুয়েজে ভূতকে বলে হচ্ছে হান্তু। হান্তু। আচ্ছা। হান্তু। পরবর্তীতে আমরা যখন ওইটা করছি যে কিভাবে কি হলো ওই আগের অ্যাক্সিডেন্টের ঘটনায় তখন ফিরে গেছি। তা ওই ৩-৪ বছর আগে একজন মালয়েশিয়ান চাইনিজ উনি ওই যেহেতু ক্যান্টিন তো মানে বিখ্যাত অনেক কারণে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়ার বৃহত্তম ক্যাসিনো আছে এখানে। আর প্রচুর পরিমাণ চাইনিজ ওইখানে গিয়ে ধরেন যে বিট করে, অনেকে সর্বস্বও খোয়ায়। তো যে কারণে ওইখানে অ্যাভেলেবেল এরকম সুইসাইড ঘটনা আছে। তো তার মধ্যে একটা যে ওই স্পটে একজন চাইনিজ ভদ্রলোক উনি এক টেবিলে বসে এক রাতে প্রায় 70 মিলিয়ন রিঙ্গিত হচ্ছে লুজার হইছে।
হওয়ার পরে উনি ওইখান থেকে নাকি ওই গাড়ি সহ জাম্প করে হচ্ছে সুইসাইড করে। তারপরের থেকেই ওই ২-৩ বছর পরের থেকেই ওই রোডটাতে ওই একটা স্পেসিফিক স্পটে এরকম অহরহ অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। কেউ বাঁচে, আমাদের মতো কেউ লাকিও হইতে পারে। হয়তো অশেষ দোয়া ছিল বাবা-মার সবার সেটাই। ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আপনাকে এবং শীতের সময় আমরা বিভিন্ন অফারও দেখি এখন। অনেকেই যাচ্ছেন হয়তো ক্যাম্পিং এ এবং আপনারা নিশ্চয়ই আ মানে এই ছুটি কাটাতেও যাবেন অনেকে। তো কেমন হয় যদি হঠাৎ করে আপনাদের সেই চাইনিজ ভদ্রলোকের সাথে দেখা হয়ে যায়? এবং মানে এই ছুটি কাটাতে যাই আমরা সৌন্দর্যও দেখি এবং আমি সিউর যারা আজকে শুনলেন তারা এই পাহাড়ের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য, মেঘের সৌন্দর্যের পাশাপাশি ওই চাইনিজ ভদ্রলোককেও খুঁজবেন এবং মাঝে, মাঝেই মালয়েশিয়াতে ড্রাইভ করেন অনেকেই। এখান থেকে যারা যান তারা নিজেরাই অনেকে গাড়ি ভাড়া নিয়ে সেটা নিজেরাই ড্রাইভ করেন। তো মাঝে, মাঝে লুকিং গ্লাসে হয়তো মানে চোখ পড়ে না চাইলেও চোখ পড়ে যাবে। আমার মনে হয় এই যারা আজকে শুনছেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে নিজে ড্রাইভ না করাই ভালো। আচ্ছা, আর যদি এরকম কোনো কিছু দেখে ফেলেন তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমাদের অ্যাড্রেস তো আপনার জানাই আছে। bothfm@radiofooty.fm which is BHFM@radiofooty.fm। আমি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন। তন্ময় রয় আমাদের এসএমএস করছেন বেইলি রোড থেকে এবং সবাইকে বলেছেন হাই। মাসুম ভাই, বাবু ভাই সবাইকে বলেছেন হাউ আর ইউ গাইস? আমরা সবাই ভালো আছি এবং আশা করছি খুব একটা সুন্দর এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। ফারহান কাকরাইল থেকে আমাদের এসএমএস করেছেন এবং অনেকদিন ধরে বাবু ভাই আসেননি, উনি মিস করেছেন সেটা লিখে জানিয়েছেন। ফারদিন আমাদের এসএমএস করেছেন, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। মাহবুব আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন অর্থ এবং জামি আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তানজিলা এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মুরাদ বাগেরহাট থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বিশাল বরপা এবং আমাদেরকে এসএমএস করেছেন তামিম কিশোরগঞ্জ থেকে। তন্ময় আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আশিক চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের পেজে আজকে কিন্তু এপিসোড শুরু হওয়ার আগে আমাদের ছোটখাটো একটা ফটো সেশনও হয়েছে, সেখানেও আপনি দেখতে পাবেন যে সবার ছবি দেওয়া আছে এবং আপনি চলে যান www.facebook.com/bhutafm.russell। আমার স্পেলিংটা হচ্ছে RUSSELL। আর এছাড়াও আপনারা চলে যাবেন www.facebook.com/radio.furti এবং সেখানে গিয়েও কিন্তু আপনারা আমাদের আজকের এই পোস্টটা দেখতে পাবেন এবং লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কেমন লাগছে। আমাদের কাছে একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি পড়তে চাই। যেহেতু যে ঘটনাটি পাঠিয়েছেন তিনি আসতে পারেননি, আমি তার মতো করেই তার ঘটনাটি পড়ছি। লিখছেন আমাকে চারু। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চারু। আমি এনাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আমি মিরপুরে থাকি। আমার প্রোগ্রামে গিয়ে ঘটনাটি বলা সম্ভব হবে না, তাই ইমেইলটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি ভূত এফএম আর রেডিও ফুর্তির একজন নিয়মিত শ্রোতা। বেশ কিছুদিন ধরেই লিখবো বলে ভাবছি, সময়ের জন্য হয় না। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার আব্বু চাকরিজীবী হওয়ার কারণে তখন আব্বু ঝিনাইদহতে ট্রান্সফার হয়েছিল এবং সেই সুবাদে আমরা পুরো ফ্যামিলি ওখানে সেটেল করেছিলাম এবং আমরা দোতলার এক বাসায় ভাড়া উঠলাম। ভাড়াটে হিসেবে আমরা খুবই ভালোই ছিলাম, কারণ বাড়িওয়ালা এখানে থাকতেন না, তারা পুরো পরিবার ঢাকায় স্থায়ী ছিলেন। এইখানে তাদের বাড়ি দেখাশোনা করার জন্য এক চাচা থাকতেন নিচের তলাতেই। শুনেছি তিনি বাড়িওয়ালার দুঃসম্পর্কের ভাই হতেন। সেই সুবাদে আমরা পুরো বাড়িটির ছাদ দখলে রাখতাম। বাড়িটি বর্ণনা আগেই দিয়ে রাখি। বাড়িটি বেশ পুরনো ছিল, চারপাশে অনেক বন জঙ্গল এবং তার মধ্যে বাড়িটির অবস্থান। আর কিছু চোখে না পড়লেও পাশের আম গাছটি বেশ চোখে লাগতো। বাড়িটির পাশের অনেকাংশেই গাছটি যেন ছায়া দিয়ে রেখেছে। বাড়িটিতে আমরা 3 বছর ছিলাম, কখনোই আম হতে দেখিনি। যাই হোক, আমাদের ঘটনাটি শুরু বাড়িতে ওঠার কিছুদিন পর থেকে। আমার রুমটিতে আপু আর আমি থাকতাম। রুমে জানালাটি খুললেই আম গাছটি খুব চোখে পড়তো। আমরা মাঝে মধ্যে রাতে ঘুম ভাঙলেই নুপুরের শব্দ শুনতে পেতাম। মনে হতো কে যেন নুপুর পায়ে সারা ছাদ
হেঁটে বেড়াচ্ছে। একদিনের ঘটনা বলি, আমার আমরা রাত রাত ২টায় ঘুম ভেঙে যাওয়ার পর মনে হলো কে যেন ছাদে নুপুর পরে হাঁটাহাঁটি করছে। আমি পানির জন্য ডাইনিং টেবিলের কাছে যাচ্ছিলাম। মনে হলো আমি যেভাবে এক পা করে এগোচ্ছি ছাদ থেকে নুপুরের পাও সেই একইভাবে এগোচ্ছে। এবং কিরকম ফিলিংস ছিল এখন আমি এটা লিখতে গিয়ে আমার হাত কাঁপছে। তারপর হাত থেকে গ্লাস পড়ে গেল আর শব্দ থেমে গেল। আমি কোনো রকমে গ্লাসটি তুলে খুব তড়িঘড়ি করে রুমের দিকে এগুতেই শব্দ আবার সেভাবে শুরু হয়ে গেল। এবার যেন আমার পাশে পাশে হাঁটছিল। দরুদ শরীফ পড়ে খুব জোরে জোরে ওই গরমের ভেতরেও কাঁথা মুড়ি দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে বিষয়টি বাসায় শেয়ার করার পরেই সবাই বিশ্বাস করলেও তেমন বিবেচনায় আনলো না। ছাদে গিয়ে অনেক দিন খোঁজাখুঁজি করলেও নুপুরের শব্দ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেল না। আমাকে রোজ রাতে জমজম কূপের পানি পান করে ঘুমাতে বলল। সেভাবে কিছুদিন ভালোই ছিলাম। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলেই ভালো হতো। তার বেশ কিছুদিন পর এই ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম। আমার পরীক্ষা থাকার কারণে রাত জেগে পড়াশোনা করছিলাম। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে টেবিল ল্যাম্প জ্বালালাম। মনে হলো জানালাটি খুলে দিলে গরম কম লাগবে। জানালাটি খোলার সাথে সাথে মনে হলো আমার জানালার ঠিক ওপরে নুপুরের শব্দ হচ্ছে। শব্দটি যেন আস্তে আস্তে নিচের দিকে আসছিল। তারপর আমি শরীরের সব শক্তি দিয়ে টেবিলে উঠে আপুকে জাগালাম। আপু একই শব্দ অনুভব করলো। হঠাৎ বাতাসে ল্যাম্পটি টেবিলের ওপর থেকে নিচে ফেলে দিল। টেবিল ল্যাম্পটি বন্ধ হয়ে গেল। নুপুরের শব্দটি যেন আরো গাঢ় রূপ ধারণ করলো। আমি আর আপু দুইজন দুজনকে জড়িয়ে ধরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। নুপুরের শব্দটি যেন জানালা দিয়ে ভেতরে চলে আসলো। তারপর আমাদের খুব কাছে এসে থেমে গেল। ৫ থেকে ১০ মিনিটের মতন আমরা জড়সড় হয়ে বসে থাকার পরে আমি উঠে টেবিল ল্যাম্পটি নিচ থেকে উঠিয়ে জ্বালালাম। জানালাটি বন্ধ করার জন্য জানালার কাছে যাওয়ার পর ইচ্ছার বিরুদ্ধেও চোখ গাছের ওপর চলে গেল। যা দেখলাম তা যেন আর কেউ কখনো না দেখে। আম গাছের ডালের ওপর সাদা শাড়ি পরা অনেক বড় চুল, এক চুলের এক মেয়ে গাছের সাথে ঝুলে রয়েছে এবং তার পায়ে নূপুর পরা ছিল। সে দড়িতে ঝুলছিল, মানে ফাঁসির দড়িতে ঝুলছিল, আর তার পা পা আর এক পায়ের সাথে লেগে নূপুরের শব্দ হচ্ছিল। তারপর কি দেখেছি মনে নেই। সকালে ঘুম ভেঙে নিজেকে বিছানায় আবিষ্কার করি। আমার চারপাশে বাসার সবাই, আপুও ছিল, সবাই জানতে চাইলো আপু কে কি হয়েছিল বলতে বললাম। মানে সবাই জানতে চাইলে আপুকে কি হয়েছিল বলতে বললাম। আমাকে অবাক করে দিয়ে বলল সে রাতে কি হয়েছিল সে কিছুই জানে না। আপু নাকি সকালে ঘুম থেকে উঠে দেখে আমি টেবিলের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমি তারপর রাতের সব ঘটনা সবাইকে বললাম। সবাইকে বিষয়টি খুব চিন্তার মধ্যে ফেলে দিলে আব্বু বাসার নিচে চাচাকে বিষয়টি বললে তিনি বিষয়টি আমাদের সবাইকে বললেন। 7 বছর আগে যে রুমে আমরা থাকি সেই রুমে এক মেয়েকে তার হাজবেন্ড মার্ডার করে এবং তারপরে ওই আম গাছে ঝুলিয়ে রাখে, এবং তারপর থেকেই ওই রুমে যেই ভাড়াটিয়া আসে সেই ওই মেয়েটিকে দেখতে পায়। ঘটনাটি শুনে সবাই বাড়িটি ছেড়ে দিই। সবকিছু জানার পর আব্বু ছেড়ে দেয়, সবাই সবকিছু জানার পর আব্বুও বাড়িটি ছেড়ে দেয়। তারপর আমি আর কখনো তেমন কিছু ফিল না করলেও এখনো জানালা খোলা অবস্থায় ঘুমাতে পারি না। মনে হয় আবার হয়তো কিছু দেখে ফেলবো। এই ছিল ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। আপনাদের কারো এই মুহূর্তে যদি জানালা খোলা থাকে আপনারা হয়তো একটু একটু হলেও ভয় অনুভব করবেন, এবং সেটাই স্বাভাবিক। এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব একটা বিজ্ঞাপন বিরতিতে, এবং তারপরে আবারও ফিরে আসবো। ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ। ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি ফেসবুকে অনেকে লিখছেন যে আই লাভ ভূত এফএম। আমার কমেন্ট গুলো পড়া হয় না কেন, লিখেছেন প্রান্ত মিক্স, তিনি লিখেছেন রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেখানে, এবং ইমন রাসেল লিখেছেন ফার্স্ট যে স্টোরিটা সেটা নাইস। এবি শিশির আমাদের এফএমএক্স করেছেন, তিনি বলছেন যে
ভাইয়া স্টোরিটা ভালো লাগছে। এবং তারা অনেকেই শুনছেন এখানে। গোল্ডেন বয় আমাদের এসএমএস করেছেন, না কমেন্ট করেছেন এখানে, এবং তার কাছেও ভালো লাগছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে সুমন রেজা লিখেছেন, এইমাত্র জয়েন করলেন আমাদেরকে। মিঠু মিঠু এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন, এবং তিনি বলছেন সেকেন্ড ঘটনাটি অসম লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন, কিন্তু আমার যে পেজটা রয়েছে সেই পেজেও আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন। পিএইচ নিলয় লিখেছেন, থ্যাংকস ভূতাফম। থ্যাংকস তো আপনাদের পাওয়া উচিত, আপনারা এত কষ্ট করে আমাদের সাথে থাকেন। ইয়াসিন আরাফাত প্লাবন আমাদেরকে কমেন্ট করেছেন। কমেন্টটা যদিও অনেক আগের করা, তিনি ওয়েট করছিলেন ভূতাফমের জন্য। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে স্বপ্নীল স্বপ্ন আমাদেরকে কমেন্ট করেছেন। এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন, আচ্ছা তিনি বলছেন গেস্টদের ছবি আহ, 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 কেমন আছেন, প্রতি এপিসোডে গেস্টদের ছবি আপলোড দেওয়া যাবে কিনা। মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই না, তবে মাঝে মাঝে গেস্টদের তোলা ছবিও কিন্তু দেই আমরা, রাইট? হাসিনা আক্তার আমাদের এখানে কমেন্ট করেছেন এবং লিখেছেন ভূত FM অনেক ভয়ানক একটা প্রোগ্রাম। তো এখানে যদি আপনি কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/bhutasam.raffle। এছাড়াও রয়েছে www.facebook.com/radio.ফুর্তি। এই দুটো পেজই কিন্তু অরিজিনাল, এবং একটা রেডিও ফুর্তির এবং একটা আমার। সুতরাং এই দুটো পেজেই আপনারা জানাতে পারেন আপনাদের সমস্ত কথাগুলো, এবং আমরা সারা বছর, সারা সপ্তাহ, বা বিশেষ করে সারা সপ্তাহ, আপনাদের এই সপ্তাহে পাঠানো কমেন্ট গুলো কিন্তু আমরা সারা সপ্তাহ ধরে চেক করি এবং দেখি যে ধীরে 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 বাড়ছে। অনেকে হয়তো এখন শুনছেন না, হয়তো অনেকে পরেও শোনেন এবং তারপরে কমেন্ট করেন। দ্যাটস গুড। আমরা এখন চলে যাব আহ, বাবু ভাইয়ের কাছে। অনেকদিন পরে বাবু ভাই আসছেন, আমরা তার কাছ থেকে একটা ঘটনা শুনি। কেমন আছেন আপনি এখন? বদিন স্যান সালাম আলাইকুম রাসুল ভাই, আছি ভালো আছি আলহামদুলিল্লাহ, ডুইং বেটার। ওকে, ইউ আর ডুইং বেটার, দ্যাটস গ্রেট। এবং মানে ইনশাল্লাহ এখন দেখে মনে হচ্ছে যে অনেক ভালোই আছেন। মানে মাঝখানে যেরকম ভেঙেই পড়েছিলেন মাঝখানে একবার। আপনাদের সবার দোয়ায় এখন কিছুটা ভালো আছি, মানে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আমি আমি একটু আগেও খুব ইয়ে লাগছিল যে এর আগে একটা এপিসোডে বাবু ভাইয়ের আসার কথা ছিল, এবং তিনি ওই দিন আমাকে বললেন যে আমি আসতে পারবো না। যে আমি, এবং আপনি এটা মনে হয় বলছিলেন যে আমি প্রথমবারের মতো আপনাকে বলছি যে আসতে পারবো না, কারণ হ্যাঁ, কখনো এরকম বেশ হয় না, অসুস্থ ছিলাম। রাইট? তো সেখান থেকে বেরিয়ে আসাটাই বড় কথা। আমরা যে ঘটনাটা আজকে শুনবো, জি, সেই ঘটনাটা কোথাকার? এটা হচ্ছে রাসুল ভাই পুরান ঢাকার আপনার এটা হচ্ছে আপনার একটা মাছ, এবং এই মাছটা হচ্ছে আপনার সবাই চেনে। আমি নামটা বলবো না, কারণ অনেকে কিউরিয়াস হয়ে ওখানে চলে যাবে ওটা দেখার জন্য। কিন্তু অনেকে আপনার কি ধারণা যে অনেকে হয়তো বুঝতেও পারছেন সেটা, যে অনেকে হয়তো ধারণা করছেন পুরান ঢাকা একটা মানে আপনার সেখানে একটা মাঠ, জনবহুল এরিয়া, সেখানে একটা মাঠ, সেখানে বিরাট একটি ব্যাপার। মাঠ, মানে স্পেসিফিকলি বললে হয়তো অনেকে যে বসে থাকবে, হ্যাঁ, আর সেটাই। এখন যদি বসে থাকে আমার কোনো ব্লেম নেই আর কি। কেউ বিল্ডিং তুলেও চিন্তা করতে পারে। তোমরা চিন্তা করতে পারে। সেটাই। আচ্ছা যাক, এই মানে এই মাঠটা আপনার ওখানে আছে এবং অনেকদিন ধরেই আছে, বেশ পুরানো মাঠ ওখানে। এমনি দিনের বেলা খেলাধুলা হয়, খুব ব্যস্ত থাকে এবং আশেপাশে জনবহুল এরিয়া, মানুষজন চলাফেরা করে। তো এই ঘটনাটা আমি শুনেছি আমার এক বন্ধুর কাছে, ওর নাম তন্ময়। ওর বোনের বাসা ঠিক মাঠের পাশেই, ছোট বোনের বাসা। তো একদিন রাতে ওর বোন ঘুমিয়েছিল রাতে, তো সারা ঘুমানোর পর ভোরের দিকে আর কি ঘুম ভাঙে ওর আজানের পর পর। তখন অলরেডি জাস্ট ফজর আজানটা শেষ হয়েছে আর কি, এরকম একটা সময়। অন্ধকার তখনও, চারিপাশে হালকা আলো ফুটছে আর কি, এরকম একটা সময়। তো ঘুম থেকে উঠে পানি খেতে আসে আর কি ডাইনিং স্পেসে। আচ্ছা, তো ডাইনিং স্পেসে যখন পানি খেতে আসে, তো পানি খায়, পানি খেয়ে হঠাৎ জানলা দিয়ে ওর চোখ যায় বাইরে। তো অল্প আলোর মধ্যে, হালকা আলোতে দেখতে পায় মাঠের মধ্যে একদল ছেলে ফুটবল খেলতেছে। তো এটা স্বাভাবিক হতেই পারে ভোরবেলা, মানে কিন্তু একটু আর্লি ফর মানে প্লেইং অন দ্য গ্রাউন্ড, মানে একটু আর্লি সময় আর কি খেলার জন্য। তো তারপরও এটা দেখে যে খেলতেছে, তো পানি খেতে খেতে হঠাৎ ওর চোখটা ভালো মতন পড়ে, মানে প্রথম নজরে যেরকম দেখেছে, পরের নজরে যে যখন দেখে, দেখে যে যারা খেলছে তাদের মুখ দেখা যাচ্ছে না, মাথা নাই আর কি বলতে গেলে, আচ্ছা, এবং পাও নাই, মানে পায়ের নিচের অংশটাও নাই, কিন্তু ফুটবল জাতীয় কিছু একটা নিয়ে তারা খেলতেছে এখানে। তো এটা দেখে তার বুকের মধ্যে ধপ করে ওঠে, যেটা ফার্স্ট কি দেখলাম হঠাৎ। তো কিছুক্ষণ এই সিনটা দেখলো সে খেলাধুলা, এবং সে অনেকক্ষণ ধরে তাকাই থাকে। এই যে যার কথা বলছি আমাদের যে ছোট বোনটা, সে বেশ সাহসী আর কি। আচ্ছা, হ্যাঁ, সে খুব স্ট্রং, মানে সহজে এরকম মানে মচকায় যায় না, বা অনেকে আছে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার মতন না না সেরকম না। ও মানে ছোটকাল থেকে বেশ সাহসী। ওকে, তো ওরকম তাকিয়ে দেখে, অনেকক্ষণ দেখার পর হঠাৎ করে খেয়াল করে যে ওদের মধ্যে থেকে
আবার একটা কুকুর হয়ে গেছে। আচ্ছা। তো কুকুরটাও দৌড়াচ্ছে মাঠের মধ্যে এবং মাঠের মধ্যে যারা খেলছিল তাদের মধ্যে হ্যাঁ, ওখানে দৌড়াচ্ছে আচ্ছা। এবং মানে পুরো মাঠটা সার্কেল করছে সে। হুম। তো এটা দেখতে দেখতে হঠাৎ দেখে যে একটা লোক মানে প্রথম মুসল্লি নামাজ টামাজ পড়ে আপনার মর্নিং ওয়াক করতে ঢোকে আর কি। প্রথম মুসল্লি সে মাঠের ভেতরে পাড়া দেয়। মুসল্লিটা প্রথমেই ওনার চোখটা ওদিকে পড়ে নেয় আর কি। তিনি জাস্ট মাঠে ঢুকছে আর কি, প্রথম দৃষ্টিটা অন্যদিকে পড়ছে আর কি। আচ্ছা। ওনাকে দেখার সাথে সাথে এই যতগুলো মানে আপনার খেলোয়াড় ছিল সবাই মানে অনেকটা একটা ওই যে পাওয়ার একসাথে হয়ে যায় না, হুম। জাস্ট লাইক মানে ওরকম করে একসাথে কম্বাইন হয়ে যায় কুকুরটা সহ, হয়ে একটা মানুষে পরিণত হয়। তো মানুষটা হচ্ছে একটা জাস্ট সাধারণ মানে আর কি টোকাই টাইপের একটা ছেলে, রাস্তায় চলাফেরা করে ওরকম একটা ছেলে, ওরকম একটা মানুষে পরিণত হয় এবং ছেলেটা আস্তে করে মাঠের এক কোণা দিয়ে হেঁটে বেরিয়ে যায়, মানে হেঁটে চলে যায় মাঠের পাশ থেকে। এবং মানে এটা থেকে সে অবাক হয়। তো এটা নাকি পরবর্তীতে সে মানে একজনের সাথে আলাপ করে। তো সে বলে যে এটা তো পুরানো ঘটনা, এটা এর আগেও এরকম এখানে যারা থাকে হুম। আশেপাশে তারা কয়েকজনই দেখছে এরকম সিন। ওই মাঠটাতে। হ্যাঁ, সকালবেলা এই কাণ্ডটা ঘটে। তো যার মানে ওর বিশ্লেষণ যে নিশ্চয়ই এটা কোনো জিন, আচ্ছা। যে নাকি আশেপাশে পুরান ঢাকার কোনো একটা দোকানে বা কোনো কারখানায় বা সাধারণ আম আদমির মতো চাকরি করে, সেখানে কাজ করে। Oh my সকালবেলা God. হয়তো সে ওখানে এসে খেলছিল, খেলাধুলা আচ্ছা। করছিল ভোরবেলা। তো সে কারো ক্ষতি করে নাই, কাউকে দেখার সাথে সাথে সে নিজেকে মানে গুটায় ফেলছে। পুরান ঢাকা থেকে যারা শুনছেন তারা অনেক জানানো ঘটনাটা। হ্যাঁ, যারা ওই সবচেয়ে মজা পাচ্ছেন যারা এখন ওই মানে পুরান ঢাকায় থাকেন না কিন্তু ওই এলাকায় কোনো কাজে গেছেন বা ওখানে গাড়ি চালাচ্ছেন বা সেটাই মাঠের আশেপাশে যারা আছে। আমি নিজে ওই মাঠের আশেপাশে অনেকবার গেছি। আচ্ছা। আমি শোনার পর আমি চিন্তা করলাম ওই মাঠ। আমি আমার বন্ধুর সাথে আলাপ করতেছিলাম যে মাঠটার নাম বলবো, অবশ্যই তোমার ব্যাপার। আমি বললাম যে আমি যদি এটা বলি অনেকে কিউরিয়াস হয়ে দেখা যাবে মাঠের আশেপাশে বসে আছে রাত্রে। তো এই কারণে তবে মানুষ অনেকে গেস করে ফেলছে এবং আমার মনে হয় অনেকেই মাঠের কাছে থাকবেন। রাইট, আমারও তাই মনে হয়। আমরা পরবর্তী ঘটনায় যাবো এবং আমরা এবার একটা ইমেইল পড়বো আবারও এবং ইমেইলের পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের অতিথিদের কাছে। আরো একটা ইমেল আছে সেটা পড়ছি আমি এবং আমাদেরকে লিখেছেন এটা আমাদেরই একজন লিসেনার। লিখেছেন, রাসেল ভাই আমার ঘটনাটা পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি কারণ আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়। আমি আজাদ লিখছি রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকা থেকে। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে রাজশাহী মেডিকেল কলেজে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি প্রায় 2 মাস আগের ঘটনা। আমার এক চাচা রাজশাহী মেডিকেল কলেজে তখন ভর্তি। আমাকে প্রতিদিনই মেডিকেলে যাতায়াত করতে হয়। আমি আমার মতোই যাতায়াত করতাম কিন্তু সেদিন একটু রাত হয়ে যায়। আমি এমার্জেন্সি গেট ক্রস করতেই দেখি একজন রোগীকে মুমূর্ষু অবস্থায় এমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। তার মাথা, মুখ ও গলা ছুঁয়ে রক্ত পড়ছে। আমি তা দেখে ভয় পাইনি, কষ্ট পেয়েছি। তারপর আমি লোকটিকে দেখার জন্য এমার্জেন্সিতে যাই। সেখানে ওই লোকটিকে একটি বেডের ওপর রাখা হয়েছে। যারা তাকে নিয়ে এসেছিল তারা হলেন ড্রাইভার এবং তারা তাকে ওখানে রেখে চলে গেছে। ওইখানে থাকা একটি মহিলা আমাকে কথা বলে। তখন লোকটির প্রতি আমার অনেক মায়া হয়, দেখি আমি তার জন্য কিছু করতে পারি কিনা। কিছুক্ষণের মধ্যে একজন বয়স্ক লোক সেখানে আসে। বুঝতে পারছিলাম না লোকটিকে। সেখানে থাকা মহিলাটি বলল উনি ডাক্তার। তখন আমি তাকে বলি, আঙ্কেল তাড়াতাড়ি কিছু একটা করেন, তার অনেক রক্ত বের হয়ে গেছে। সেই বয়স্ক লোকটি আমাকে বলে তুমি চুপ করে বসো। তখন আমি আর কারোর সাথে কথা না বলে চুপচাপ বসে পড়ি। হঠাৎ আমার চাচার কথা মনে হয়ে যায়। তখন আমি আমার মোবাইল ফোনটা বের করে দেখি রাত 1:17 আমি কিছুটা অবাক হই, আবার ভাবি হয়তো ঠিকই আছে, আজ আমি অনেক রাতে মেডিকেলে এসেছি, এই ভেবে মনকে সান্ত্বনা দিই। হঠাৎ ইমার্জেন্সি থাকা ওই মহিলা বলে এই রোগীর গার্জিয়ানকে। তখন আমি কিছু না বুঝেই বলি আমি গার্ডিয়ান। তখন ওই বয়স্ক আঙ্কেল তার মাথার ব্যান্ডেজ করে তাকে 8 নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশনা দেয়। বলে রাখি যে ওই রুমে তখন আমরা 3 জন আর ওই রোগী। তারপর যথারীতি যেমন কথা তেমন কাজ। আমার সাথে থাকা মহিলাটি একটি ট্রলিতে তুলে রোগীটিকে আমরা নিয়ে আসি সেই ওয়ার্ডে এবং সাথে আমিও ছিলাম। এবার লিফটে ওঠার পালা, কারণ ওয়ার্ডটি 2 তলায়। আমরা ভালোভাবে লিফটে উঠলাম এবং ভালোভাবে লিফট থেকে বের হলাম। এবার আমরা একদম
সেই ওয়ার্ডের সামনে। তারপর ঢুকলাম। আমার সাথে থাকা মহিলাটি তার হাতের ট্রলি ছেড়ে দিয়ে বলে রোগীকে বেডে শুইয়ে দিতে। আমি আর মহিলাটি রোগীটিকে বেডে শুইয়ে দিলাম। তারপর মহিলাটি আমাকে রোগীর পাশে বসতে বলে এবং তার কাজে চলে যায়। অবাক করার কথা হলো ওই ওয়ার্ডে আমি এবং ওই রোগীটি ছাড়া আর কেউ নেই। আমি একটু ভয় পাই। কি ব্যাপার? কেউ নেই কেন? তখন আমি জোরে জোরে চিৎকার করি এবং কেউ আসে না। তখন আমি আমার মোবাইল ফোনের সময় দেখি রাত 2টা 9। এবার আমি আমার চাচার ওখানে যাবার উদ্দেশ্যে রওনা দেব। তখনই ঘটল মূল ঘটনা। আমি যেমনই ওই রোগীটির পাশ দিয়ে বের হতে যাব, সে আমার বাম হাত দিয়ে আমার এক হাত চেপে ধরে এবং আমি তার দিকে তাকিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। পরে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার চাচার ওয়ার্ডে। অনেকজন লোক আমাকে ঘিরে ছিল। তারা আমাকে বলে আমি নাকি একটা পরিত্যক্ত জায়গায় পড়েছিলাম। আমি ওই রোগীটির খোঁজ করলে জানতে পারি রোগীটি ওই ওয়ার্ডে সেদিন সকালে মারা গিয়েছিল। এই কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়ি। কিছুদিন পরে আমি ওই মহিলাটিকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তার কোনো সন্ধান পাইনি। আমার ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সেদিন রাতে কি হয়েছিল সেটা আমরা জানি না। আজাদ যেটা লিখেছেন এবং তিনি লিখেছেন মোহাম্মদ আজাদ রহমান, রাজশাহী কলেজ, গ্রাম হুসেনীগঞ্জ, থানা বোয়ালিয়া, জেলা রাজশাহী। তারপরে তার মোবাইল নাম্বারটিতে আছে। তো এই হচ্ছে ঘটনা এবং পুরো জিনিসটা হ্যালুসিনেশন হতে পারে, পুরো জিনিসটা হয়তো ঘটেইনি, কিন্তু কথা হচ্ছে যে আসলে তো এরকম মানে চরম মুমূর্ষু একজন রোগী এসেছিল এবং সেই রোগীটি তো তিনি যেটা বলছেন যে পরের দিন সকালবেলায় খবর নিয়ে জানা গেছে মারা গিয়েছেন। এখন যার কথা উনি বলছেন তার সঙ্গে আসলেই উনি এসেছিলেন কিনা, সেই রোগীর সাথে আসলে যাকে বোঝাতে চেষ্টা করছেন সেই রোগী আর এই রোগী একই কিনা, উনি তো দেখতে চাননি। ঘটনাটা আসলে কি ঘটেছিল এটা অজানাই থেকে যায়। যাই হোক, আহ, আমি আশা করব যে মানে আর আর যে ঘটনাটা সবচেয়ে বেশি অস্বাভাবিক লাগে সেটা হচ্ছে যে আমি দেখেছি যে মানে আমাদের অনেকেরই অনেক ধারণা থাকা সত্ত্বেও আমি দেখেছি যে সাধারণত উনি যেগুলো বলছেন সেই বর্ণনার সাথে একটা হসপিটালে একটা পেশেন্টকে নিয়ে যাবার পরে বেশ মানে লোকজন সবসময় ওয়ার্ডে জমজমাট থাকে কিন্তু, এবং সবসময় মানে কোনো সময় হসপিটাল আমি দেখি না যে মানে মনে হয় না যে রাত হয়েছে। সারাক্ষণই সবাই ব্যস্ত এবং কোনো না কোনো জায়গায় ডাক্তাররা কোনো রোগীকে ট্রিটমেন্ট দিচ্ছেন। সবসময় এরকম একটা ব্যস্ত থাকে। সুতরাং উনি এরকম যে শুনছেন একটা ওয়ার্ডের কথা বললেন সেটা খুব ভয়ঙ্কর এবং হয়তো পুরো জিনিসটা তার মাথার মধ্যে ঘটেছে, কিন্তু জিনিসটা যিনি মানে ওই মুহূর্তে এক্সপেরিয়েন্স করেছেন তার জন্য তো বেশ ভয়াবহ। যাই হোক, আমরা একটা ছোট বিরতিতে আবারও যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমি আরো একবার বলছি আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.ফুর্তি অথবা www.facebook.com/bhutfm.russell। একটা ছোট্ট বিরতি এবং তারপরে অডিও ক্লিপ শুনে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি। হ্যালো রাসেল ভাই, আমার নাম রিতম। আমি ভূত এফএমের একজন বিশাল বড় ফ্যান অ্যান্ড রেগুলার লিসনার। আমি ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর শহরে থাকি কর্মসূত্রে, বাট আমি অরিজিনালি ফ্রম ক্যালকাটা। আর আমার এই যে ঘটনাটা আমি শেয়ার করবো এটাও ক্যালকাটাতেই আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে ঘটেছে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমরা একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে মুভ করি। খুব মন দিয়ে অনেক ইনভেস্টমেন্টস করা হয়েছিল এই অ্যাপার্টমেন্টটাতে, কিন্তু আনফর্চুনেটলি ওখানে এমন কিছু ইনসিডেন্টস ঘটে যে আমাদের এত শখের অ্যাপার্টমেন্ট ওটা ছেড়ে আমাদের অন্য জায়গায় মুভ করে যেতে হয়েছিল ভেরি সুন, ইন আ ভেরি শর্ট টাইম। তো এইভাবে শুরু হয় অ্যাপার্টমেন্টে। প্রথমে আমরা যখন মুভ করলাম ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ ওকে। তারপর যেটা হয় আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করি, আমি, আমার বাবা মা এবং ঘটনাচক্রে আমরা যখন আমাদের নেবারদের সাথে কথা বলি যারা ফ্ল্যাটের ওই ডিরেকশনে থাকতো, মানে ধরুন আমার উপরে বা আমাদের ঠিক নিচে ওই দিকে যারা থাকতো, এভরিওয়ান সবাই একই স্বপ্ন দেখছিল। এটা খুব অদ্ভুত, এটা কোনো সাইন্টিফিক দিকটি আমরা খুঁজে পাইনি যে একই স্বপ্ন কি করে এতগুলো মানুষ দেখতে পায়। এবং
স্বপ্নটা এরকম ছিল যে আমাদের অ্যাকচুয়ালি আমার জানলার নিচে তাকালে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ক্যাম্পাসের মধ্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল, কিন্তু স্বপ্নে আমরা দেখতাম যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা নেই, তার জায়গায় একটা বিশাল বড় গাছ, খুব বড় গাছ, বট গাছের মতন, এবং তার ডালপালাগুলো জানলা দিয়ে দেয়াল ভেঙে গোটা ঘরের মধ্যে ঢুকে দেয়াল জুড়ে সিলিং জুড়ে ডালপালাগুলো ছেয়ে আছে। এই গাছের স্বপ্নটা আমরা সবাই দেখতাম। এটা বলা হয় যে অল অ্যারাউন্ড বেঙ্গল এটা মানা হয় যে এই বড় যে গাছটা, দ্যাট ইজ বট গাছ, এটাতে ব্রহ্মদৈত্য থাকে। ব্রহ্মদৈত্য is like an ancient guardian spirit, like an ancient demon. কিন্তু is more of a protector, উনি রক্ষা করেন। কিন্তু বলা হয় যে বট গাছ কোনোদিন কাটতে নেই, বা কাটলেও সেখানে একটা রিচুয়াল বা একটা পুজো কিছু প্রসেস করা উচিত, মানে ডিস্টার্ব করা উচিত না, ব্রহ্মদৈত্য বা এরকম স্পিরিটকে ডিস্টার্ব করা উচিত না। তো আমরা তারপর খবর নিয়ে জানতে পারি যে আমাদের ঠিক যে জায়গাটায় আমরা দেখতাম ওই গাছটার স্বপ্নে, অ্যাকচুয়ালি সত্যিকারের ওই জায়গাটাতে ওইরকম একটা গাছ ছিল যেটা কেটে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং কোনো পুজো করা হয়নি। তো যাই হোক, এটা দিয়ে শুরু হয়েছিল ঘটনা, এবং এটা নাইট মেয়ারের মতো, মানে আমরা এটা রোজ দেখতাম এই স্বপ্ন, রোজ একবার না একবার এই স্বপ্নটা আমরা দেখতাম। যাই হোক, পরে যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে আমাদের যে ব্যালকনিটা ছিল ড্রয়িং রুমে, সেটা একটা টানা কাঁচের ব্যালকনি ছিল, একটা গোটা দেয়াল জুড়ে কাঁচের স্লাইডিং ডোর ছিল। তো সেখানে না খালি দেখা যেত যে আরে কেউ একজন বসে আছে, একজন বয়স্ক মহিলা, সে আমাদের ব্যালকনিতে যে চেয়ারটা থাকতো সেখানে বসে আছে, বা কাঁচে মুখ রেখে হাত রেখে আমাদের দিকে দেখছে, বা হেঁটে বেড়াচ্ছে, বা ব্যালকনির কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকনিতেই আছি। এটা দেখা যেত, এবং প্রথমে মনে হতো মনের ভুল, কিন্তু তারপর জিনিসটা খুব রেগুলার হয়ে যায়। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের বাড়িতে যত কাজের লোক ছিল, সার্ভেন্ট, বা আমাদের ধরুন যারা রিলেটিভরা এসে নাইট স্টে করতো, অনেকেই কিন্তু ওনাকে দেখতে পেতেন। শুধুমাত্র রাতে নয়, ওনাকে দিনের বেলা, বিকেল বেলা অনেক সময় দেখা যেত। এরকম পুরো মানুষের মতো চেহারা, রক্ত মাংসের মানুষের মতন, কোনো ট্রান্সপারেন্ট ট্রান্সলিউশন কিছু নয়, সাদা ময়লা কাপড়, ছিপছিপে লম্বাটে চেহারা, চোখ একদম কোটরে ঢুকে আছে, ধরুন 70-80 বছর বয়সের একজন মহিলা, চামড়া কুচকানো, সাদা চুল। ওনাকে দেখা যেত, উনি কিছু বলতেন না, কিছুই করতেন না, কিন্তু শুধু তাকিয়ে থাকতেন, খুব স্পেকি একটা দৃষ্টিতে উনি তাকিয়ে থাকতেন। এবং এটা আস্তে আস্তে অনেক রেগুলার হয়ে গেল, মানে অনেক বেশি ওনাকে দেখা যেত। ধরুন আপনি ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যখন দেখেন কি ব্যালকনি দিয়ে কেউ একজন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উনি ব্যালকনির ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিকে হেঁটে চলে গেলে। তারপর অনেকে আমাদের এটাও বলেছে যে তারা যখন রাস্তা দিয়ে নিচে পাস করে আমাদের বাড়ির দিকে তারা যখন তাকায় উপরে, তখন তারা কিন্তু দেখতে পায় যে আমাদের ব্যালকনিতে কেউ একজন বসে আছে। এবং যে ডিসক্রিপশনটা ওনারা যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এক্স্যাক্টলি সেম আমরা যে মহিলাকে ঘরের মধ্যে থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এটা জানা যায় যে হয়তো ওই বাড়িটা হওয়ার আগে ওখানে একটা পুরোনো বাড়ি ছিল, মানে অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আগে একটা পুরোনো বাড়ি ছিল। সেইখানে যে ল্যান্ডলর্ড ছিলেন, সে প্রপার্টির কারণে সে নিজের মাকে মেরে ফেলেছিল, এটা শোনা যায়। তো আমরা অ্যাজিউম করি যে হয়তো এটা তার মায়ের আত্মা, যাকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা উনি ছাড়তে পারেন। যাই হোক, এরপর কি হয়, ধীরে ধীরে আমি চিরকালই প্যারানর্মাল এনথুসিয়াস্ট, তো আমি খুব ডেমোনোলজি নিয়ে পড়াশোনা শুরু করি। প্রচুর সিনেমা দেখার পর আমি আস্তে আস্তে একটা সাবজেক্ট ওটা আমি পড়তে থাকি, ডেমন। কিন্তু আর ডেমোনোলজিতে এটা বলা হয় যে আপনি যত এগুলো নিয়ে পড়বেন, আপনি একটা ম্যাগনেট বা একটা চুম্বকের মতন হয়ে যাবে, মানে আপনি এই যাদের নিয়ে পড়ছেন সেই এন্টিটিদের, সেই সত্তাগুলোকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন। এবং এটাই আমার সাথে হচ্ছিল। আমি রাতে যখন ঘুমোতে যেতাম, আমার মনে হতো আমার পাশে বিছানায় এসে কেউ একটা শুলো, মানে কেউ বিছানায় উঠলো, আস্তে করে একটু নড়লো, নিজেকে রিপোজিশন করলো, কেউ আমার পাশে শুয়ে আছে। কিন্তু এত ভয় পেতাম, কাঠ হয়ে ভয় শুয়ে থাকতাম, আমি ঘুরে তাকাতামও না একবারও, খুব ভয় পেতাম আমি এটা। তো যাই হোক, এটা অনেকদিন ধরে আমার সাথে এই জিনিসটা ঘটছিল। তো তারপর কি হয়, আমি ধীরে ধীরে ডেমোনোলজি এগুলো নিয়ে পড়া একটু বন্ধ করি। কিন্তু তারপরে হয় একটা বীভৎস ঘটনা, যেটায় আমার তখন বোর্ড এক্সামস এর জাস্ট আগে আগে প্রি টেস্ট চলছিল। তো অনেক রাত অব্দি আমি এমনি পড়াশোনা করতাম। তো একদিন রাতে উইকডে 1:30 কি 2টো বাজে রাত্রিবেলা, তো আমি ঘুমোতে যাচ্ছি, পড়াশোনা করার পর লাইট নিভিয়ে ঘুমোতে যাচ্ছি। আমার বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তাদের রুম হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম এক্সট্রিম আর একটা এন্ডে, আর আমার রুম ইজ অন দি আদার এক্সট্রিম। যখন ঘুমোতে যাচ্ছি, হঠাৎ করে, তখন আমার ঘুম আসেনি, আমি চোখ খুলে নিচের দিকে তাকিয়ে দেখি আমার পাটা খাটে যেখানে, আমার দুটো পা, তার পাশে আরেকটা তৃতীয় পা। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, একদম প্রস্তুত ছিলাম না এটা দেখার জন্য। মানে আমার পায়ের পাশে আরেকজনের পা,
একটাই পা, অনেক বড় একটা পা, মানে আমার হাইট বা আমার শরীরের গঠনের তুলনায় যার পাটা আমি দেখছি অনেক বড় সড়ো চেহারার একজন মানুষ, যেটা দেখে মনে হচ্ছিল মানুষ বা whatever। এবং পাটা ছাই ছাই রঙের ছিল, সলিড ছিল না, এটা মোর ট্রান্সলুসেন্ট, একটা ছায়াময় ব্যাপার ছিল পাটার মধ্যে, কিন্তু স্পষ্ট পা, এটা আমি দেখতে পাচ্ছিলাম। তার মানে এটা বোঝা যায় যে যার পাটা আমার পায়ের কাছে, তার শরীরটা কিন্তু আমার পাশেই তাহলে হওয়া উচিত, মানে আমার বাঁ দিকেই কিন্তু তার থাকা উচিত, শুয়ে থাকা উচিত বিছানায়। কিন্তু রাসেল ভাই, আমি তখন চেষ্টা করি বাঁ দিকে ঘুরে তাকানোর, কিন্তু আমি নিজের মাথাটা নাড়াতে পারি না, আমার গোটা শরীর প্যারালাইজ ফিল করছিলাম। আমি তখন আমার গোটা বাঁ দিকটায় কেউ যেন একটা চেপে বসে আছে বা আমাকে ধরে রেখেছে, বিছানার সাথে আটকে রেখেছে। আমি কিছুতেই মাথাটা ঘুরিয়ে তাকাতে পারছিলাম না। অদ্ভুত একটা প্রেশার, অদ্ভুত একটা স্ট্রেংথ, আমাকে যেন কারোর একটা এক্সটার্নাল স্ট্রেংথ আমাকে আটকে রেখেছে। তো যাই হোক, আমি তখন কোনো রকমে ঈশ্বরের নাম নিয়ে কোনো রকমে ছুটে পালাই, কিন্তু কিছুতেই পিছনে ঘুরে তাকাতে পারি না যে ওখানে কি রয়েছে বা কে রয়েছে। এবং কোনো রকমে আমি বাবা মার ঘরে চলে যাই, এবং আমি আর তারপর থেকে একা শুনি। আমার পরীক্ষার সময় ছিল, তো আমি তারপর থেকে আর একা একদমই শুনি। এবার কি হয়, আমাদের একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে, তো উনি একদিন আমাদের বাড়িতে এলেন। স্পিরিচুয়াল গাই, খুব আধ্যাত্মিক মানুষ। উনি বাড়িটাতে ঢুকেই বললেন যে এই বাড়িটার বাস্তু ঠিক নয়, এই বাড়িটাতে একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি বা একটা খারাপ কিছু আছে, তোরা যত শিগগিরই পারিস এখান থেকে চলে যা, আর যদি নাও যাস জানি এখানে তোরা বেশি দিন থাকতে পারবি না। আমাদের খুব দুঃখ হয়, কারণ খুব শখের অ্যাপার্টমেন্ট ছিল আমাদের, খুব মনের মতো সাজিয়েছিলাম অ্যাপার্টমেন্টটা। তো যাই হোক, এরপর থেকে কি হয়, আমরা দেখতে পারি যে এই বাড়িটাতে আমাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছিল না, কোনো সাকসেস আসছিল না। একটা অদ্ভুত একটা ডিপ্রেশন, সবার খুব একটা মন মরা অ্যাটিটিউড হয়ে যাচ্ছিল বাড়িতে। ঝগড়াঝাটি হচ্ছিল, নাথিং ওয়াজ গোয়িং গুড। আমার পড়াশোনায় সেরকম মন লাগছিল না, শরীর ভালো থাকছিল না, খুব নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার বাড়িটাতে তৈরি হয়ে উঠেছিল। এরপর থেকে কি হয়, এই অ্যাক্টিভিটি গুলো বাড়িটায় বাড়তে থাকে, যে আমরা বাড়িতে কেউ একা থাকলে খালি ফিল হয় যে পাশের ঘরে যেন কেউ আছে। হাঁটা চলার আওয়াজ পাই, রান্নাঘরে বাসন নাড়ার আওয়াজ আসছে, কল খোলার আওয়াজ হচ্ছে, বাথরুমের দরজাটা যেন কেউ বন্ধ করে দিল, ফ্রিজ খোলার আওয়াজ হচ্ছে। এবং এটা একজনের সাথে হলে আমি বুঝতাম এটা ইলিউশন, কিন্তু বা কোনো রকমের মনের ভুল, কিন্তু এটা সবার সাথে হচ্ছিল। বাড়িতে যেই একা থাকতো সেই কিন্তু এই একই জিনিস ফিল করতো। আর আমার মা খুব লজিক্যাল মানুষ, উনি কখনোই এটা প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে ভাবেন না, বাট ইভেন শি ওয়াজ স্ক্যারড। তো যাই হোক, এরপরে আমরা খুব ভয় পেয়ে যাই, আর আমরা ভাবি যে না, এই বাড়িটা বিক্রি করে আমরা শহরের অন্য একটা দিকে মুভ করে যাবো। তো আমরা বাড়িটা তারপর সেল করে দিই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমি জানি না ওই বাড়িটার এখন যারা আছে তারা এটা ফিল করছেন কিনা, কারণ আমি এখন অন্য শহরে থাকি। বাট আরেকটা জিনিস হচ্ছে যে আমি এরপর অনেক পড়াশোনা করেছিলাম এটা নিয়ে, আমি আই ট্রাই টু রিসার্চ অন দিস। আমি যেটা কনক্লুড করছি যে এক এক সময় কি হয়, একটা কোনো পার্টিকুলার আত্মা বা একটা কোনো পার্টিকুলার স্পিরিট একটা বাড়িতে বা একটা জায়গায় থাকে না। এক এক সময় এক একটা বাড়ি বা এক একটা জায়গার বাস্তু বা তার ডাইমেনশন, তার ডিরেকশন, জিনিসটা এমন হয় যে সেটা অনেক প্রচুর নেগেটিভ এনার্জিকে সেটা নিজের প্রতি আকর্ষিত করে, তার প্রতি অ্যাট্রাক্টেড হয় প্রচুর নেগেটিভ এনার্জি। তো সেই জন্য আমার যেন মনে হয় বাড়িতে একটা ভোর্টেক্স বা বাড়িতে একটা অদ্ভুত একটা নেগেটিভ এনার্জির হাব তৈরি হয়ে উঠেছিল, সেখানে ব্রহ্মদৈত্য থাকতে পারে, বা ডিমোনোলজিতে আমি যা পড়েছিলাম সেই আত্মাগুলো অ্যাট্রাক্টেড হয়ে আসতে পারে, বা ওই যে মহিলার আত্মা সে ছেড়ে যেতে পারছে না জায়গাটা, হয়তো অনেক কিছু। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আই হোপ ভিউয়ার্স লিসনার্স উইল লাইক ইট। আর আমার আরো অনেক ঘটনা আছে আমার এবং আমার বন্ধুদের, ফ্যামিলি মেম্বারদের, যেটা দেশে বা বিদেশে আমি অনুভব অনেক কিছু ফিল করেছি। তো শেয়ার করব, আরো ঘটনা শেয়ার করব। অ্যান্ড আই ফিল ফিজিক্যালি আই উইল কাম টু দ্য ভূত এফএম স্টুডিও অ্যান্ড মিট ইউ গাইস সুন। থ্যাংক ইউ। Boot FM. The night comes alive with rhyming form. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা অনেকেই SMS করছেন, কিছু SMS পড়ে ফেলতে হয়। আমি দেখতে পাচ্ছি হাবিব আমাদের SMS করে, হাবিব ভুঁইয়া নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। রোমান ইসলাম আমাদের লিখেছেন পশ্চিম রাজাবাজার থেকে, সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। আফজাল আমাদের SMS করেছেন, ভালো প্রশংসা করেছেন। জয় ইসলাম আমাদের SMS করেছেন, লাইট বন্ধ
বন্ধ করে তিনি একা ভূত FM শুনছেন। রাজন রাজ আমাদের SMS করেছেন মুগদা থেকে। তামিম কিশোরগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন দুজনে আবারও SMS করেছেন, তারা রেগুলার SMS করেন। এবং আমাদেরকে এছাড়া SMS করেছেন অর্পণ অর্পণ এবং লাস্ট যে ঘটনাটা সেটা তার কাছে চরম লেগেছে আমাদেরকে। এছাড়াও রিদি SMS করেছেন, লিখেছেন লাভ ভূত FM। আমাদেরকে সাব্বির SMS করেছেন আমাদেরকে। এছাড়া মিঠু চাটমোহর থেকে। এছাড়া আমাদেরকে ব্লু ফেরি SMS করেছেন। ফার্স্ট তিনি লাইভ শুনছেন ভূত FM এবং তিনি বলছেন যে লিখেছেন যে ফিলিং সো এক্সাইটেড। অনেক আমাদের SMS করেছেন তিনি এবং তার ওয়াইফ আরমিন গুলশান থেকে ভূত FM শুনছেন। লাবিব ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন মেজবা খুলনা থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিজে শিফ নোবেল এবং তারা ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে আমাদের সাথে রয়েছেন। আমাদের বাঁধন খুলনা আমাদের সাথে রয়েছেন এবং আমাদেরকে মাহিন SMS করেছেন শাওন। এছাড়াও তিনি রাজশাহী থেকে SMS করেছেন। সাদমান সাকিব আমাদের SMS করেছেন ঢাকা থেকে, লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে এছাড়াও রুমি SMS করেছেন পুরান ঢাকা থেকে, একা তিনি ভূত FM শুনছেন। এছাড়াও মাশফিক আমাদের SMS করেছেন নিশু শিপলু জিঞ্জিয়া থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও মিরপুর থেকে SMS করেছেন ফাহিম। ইলিয়াস আমাদের মুক্তাগাছা থেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ঘড়িতে সময় রাত 1টা, চলছে ভূত FM। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী অতিথির কাছে পুরান ঢাকা থেকে দিনার এসছেন, আমাদের সাথে জয়েন করেছেন আজকে এবং তিনি পুরান ঢাকার একটা ঘটনা শোনাবেন। চলুন শুনে আসি তার ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে বলেছেন রাজীব ভাই। তো ঘটনাটি রাজীব ভাই এবং রাজীব ভাই ফ্যামিলি প্রায় সবগুলো মেম্বার সবাই ফেস করেন। তো ঘটনাটি ঘটেছে হচ্ছিল পুরনো ঢাকার নবাবগঞ্জ হাজারীবাগ নামে জায়গায় একটি আপনার সালাহা স্কুল নামে একটি স্কুল রয়েছে। সেই স্কুলের আশেপাশে কোনো একটি বাসাকে নিয়ে, এবং সেই রাস্তাটার নাম হচ্ছে নীলাম্বর সাহা রোড। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো বাসাটা ছিল ওই রাস্তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি বাসা। বাসাটা এখনো রয়েছে সেই জায়গায়, 3 তলার একটি বাসা। তো রাজীব ভাইরা যখন সে বাসায় ভাড়া ওঠে, তো ভাড়া ওঠার পর আপনার কিছুদিন ওনারা ভালোই কাটে। তো তারপর থেকে তারা বিভিন্ন প্যারানর্মাল জিনিস এক্সপিরিয়েন্স করা শুরু করেন। স্পেশালি প্রথম দিকে রাজীব ভাই এক্সপিরিয়েন্স করা শুরু করেন। তো রাজীব ভাই প্রথম যেটা এক্সপিরিয়েন্স করেন সেটা হচ্ছে এরকম যে একদিন রাত 12:30 কি 1টা এরকম একটা সময় হবে, তখন রাজীব ভাই ঘুমাচ্ছিলেন। তো রাজীব ভাই ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছেন, মানে দুঃস্বপ্ন দেখতেছেন যে এরকম যে রক্তশূন্য চেহারার মানে কোন একটা মেয়ে মানুষ, তার মনে হচ্ছে যে তার বুকের উপর বসে তার গলা চেপে ধরে আছে। তো রাজীব ভাই এটা স্বপ্নে দেখতেছেন এবং উনি চিৎকার করার চেষ্টা করতেছেন স্বপ্নের মধ্যেই। ওনার মনে হচ্ছে যে ওনার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তো উনি হাত পা নাড়াতে পারছেন না। তো এরকম একটা সময় রাজীব ভাইয়ের ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর রাজীব ভাই যেটা দেখলেন, মানে সেটা খুবই অবাক করা একটা ব্যাপার ছিল যে ওনার কাছে মনে হলো যে কেউ একজন ওনার রুম থেকে বেরিয়ে জাস্ট বারান্দার দিকে চলে গেল। তো রাজীব ভাই আর সেই দিকটা এখন কনসেন্ট্রেট করেনি। তো উনি সরাসরি তার রুম থেকে বেরিয়ে উনি তার প্যারেন্টসে গিয়ে তার ঘটনাটি বলেন। তখন তার প্যারেন্টসরা যেটা এক্সপ্লেনেশন দেন যে ঘুমের মধ্যে যে বোবা ধরার যে ব্যাপারটা, ওনার প্যারেন্টসরা মূলত এরকম একটা ব্যাখ্যা দেন। তো রাজীব ভাই এটাকে নর্মালি নেন। তো পরের দিন রাত 11:30-12টা একই সময় রাজীব ভাই জাস্ট মানে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলেন, উনি খাটে শুয়েছিলেন। তো রাজীব ভাই লক্ষ্য করতেছেন, তো রাজীব ভাই কিন্তু সবসময় বারান্দার গেটটা খুলে ঘুমাতেন। আর রাস্তার পাশে থাকা যে ল্যাম্প পোস্টটা ছিল সেটার আলোতে ওনার রুমের প্রায় অর্ধেকটা আলো থাকতো রুমের ভিতরে। তো রাজীব ভাই শুয়ে বারান্দার দিকে তাকিয়েছিলেন, তখন উনি লক্ষ্য করলেন যে মনে হচ্ছে কেউ একজন তার দিকে বারান্দা থেকে উকি দিয়ে তাকিয়ে আছে। তো প্রথম থেকে উনি তেমন একটা ইম্পর্টেন্ট দেননি, বাট উনি অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখলেন যে মনে হচ্ছে যে কোনো মেয়ে জাতীয় মেয়ে হবে, যে যার মনে হচ্ছে যে মাথার সবগুলো চুল ছাড়া এবং সে উকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তো রাজীব ভাই এটা অনেকক্ষণ দেখার পর উনি চিন্তা করলেন যে মানে লাইট জ্বালিয়ে দেখা যায়, যদি কেউ সেখানে দাঁড়িয়ে থাকে তাহলে তো তাকে দেখা যাবে। তো উনি তখন সঙ্গে সঙ্গে রুমের লাইট অন করেন। তো লাইট অন করার পর উনি দেখলেন যে ওখানে কেউ নেই। তখন উনি জাস্ট আবার আরেকটু শিওর হওয়ার জন্য যে এটা বাইরে থেকে কোনো কিছু শ্যাডো পড়েছে কিনা রুমের ভিতরে, উনি দেখার জন্য উনি আবার লাইট অফ করেন। তো সেকেন্ড টাইম যখন উনি লাইট অফ করেন তখন কিন্তু উনি ওখানে কোনো শ্যাডো বা অন্য কাউকে দেখতে পাচ্ছিলেন না। তখন রাজীব ভাই ভাবেন যে হয়তো এটা তার হ্যালুসিনেশন হবে, যেহেতু আগের রাতে উনি এরকম একটা দুঃস্বপ্ন দেখছেন। তো যাই হোক, তার 2-1 দিন পর রাজীব ভাই তার রুমে পড়াশোনা করতেছিলেন। তখন রাত কয়টা, 8:30-9টা এরকম একটা সময় হবে। তো রাজীব ভাইয়ের রুমে যে অ্যাটাচ ওয়াশরুমটা ছিল সেটা রাজীব ভাইয়ের পড়ার টেবিল থেকে 2 কি 3 ফিট দূরত্বে ছিল।
তো রাজীব ভাই পড়ার অবস্থা লক্ষ্য করলেন যে কেউ একজন তার পাশ দিয়ে এসে সেই ওয়াশরুমের ভিতরে ঢুকলো। তো রাজীব ভাই যথারীতি তার স্টাডি করতেছিলেন। তো উনি একটা সময় লক্ষ্য করলেন যে ওয়াশরুমের ভিতরে মানে কেউ ট্যাপটা ছেড়ে রাখছে। তো প্রথম উনি ভাবেন যে হয়তো বা কোনো কিছু কাপড় চোপড় ধুচ্ছে হতে পারে সেটার ভিতরে। তো রাজীব ভাই আর সেদিকে কনসেন্ট্রেট করেনি। তো প্রায় অনেকটা সময় পার হয়ে যায়, প্রায় 20-25 মিনিটের মতো হয়ে যায়, কিন্তু দিব্যি ট্যাপটা ওপেন করা এবং সেই ট্যাপ দিয়ে পানি পড়তেছে এবং বালতি উপচে সে পানি নিচে পড়তেছে। তো রাজীব ভাই ভাবেন যে হয়তো বা তার বোন হবে। তার বাসায় রাজীব ভাই এক ছোট ভাই এবং এক ছোট বোন থাকতেন তার প্যারেন্টসের সাথে। তো রাজীব ভাই একটু ধমকের সুরে বলে যে কলটা বন্ধ করার কথা। তো ওই সময় রাজীব ভাই যেটা মানে ওয়াশরুমের দরজার দিকে তাকে যেটা দেখে সেটা খুবই অবাক করার ব্যাপার ছিল যে উনি দেখলেন যে ওয়াশরুমের দরজাটা দিব্যি খোলা। মানে যদি কেউ ভিতরে গিয়ে থাকে তাহলে তো দরজাটা ভিতরে বন্ধ করা থাকবে, আর যদি কেউ বের হয়ে যায় মানে অ্যাটলিস্ট ওই ট্যাপটা ওপেন করা যাবে না এবং তাকে ফেস হয়ে যেতে হবে। তো রাজীব ভাই তখন ওয়াশরুমে গিয়ে দেখে যে ট্যাপ দিয়ে পানি পড়তেছে। তো উনি ট্যাপটা ক্লোজ করে দেয়, বন্ধ করে দেওয়ার পর ওনার আম্মাকে গিয়ে বলে যে ওনার ওয়াশরুমে কে গেছেন। তখন ওনার আম্মা বলে যে না, ওনার রুমে কেউই যায়নি। তখন উনি আম্মাকে ব্যাপারটা খুলে বলেন। তো ওনার আম্মা একটু মডার্ন ফ্যামিলি ছিলেন, তো ওনারা এটাকে মানে ভৌতিক ব্যাপার এটা মানতে রাজি ছিলেন না। তো যাই হোক, তার কিছুদিন পর যে ঘটনাটা ঘটে মানে মূলত সবগুলো ঘটনা কিন্তু রাজীব ভাইয়ের রুম কেন্দ্রিক ছিল। তো তার কিছুদিন পর যে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে বিকেলবেলা 3টা-3:30 এরকম একটা সময় রাজীব ভাই ঘুমাচ্ছিলেন। তো উনার একটা সময় ঘুম ভেঙে যায় এবং উনি দেখলেন যে উনারা কারেন্ট চলে গেছে এবং ফ্যান অফ। তো গরম লাগতেছিল, তো উনি দেয়ালের পাশে মানে ফিরে ঘুমাচ্ছিলেন, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর যে অবস্থা। তো উনি তখন ফিল করতেছেন যে ওনার আম্মু ওনাকে বাতাস করতেছেন, যেটা ওনার আম্মু প্রায় করে থাকেন কারেন্ট চলে গেলে। তো রাজীব ভাই আর মুখ ফিরে না দেখে রাজীব ভাই বলে যে ওনার আম্মুকে বলে যে বাতাস করা লাগবে না। তখন ওনার আম্মু যেটা বলে ওনাকে যে তুই ঘুমা, আমি বাতাস করতেছি। তো রাজীব ভাই ঘুমিয়ে পড়ে অ্যাজ ইউজুয়াল। তো রাজীব ভাইয়ের ঘুম ভাঙে প্রায় তখন মাগরিবের আজান দিচ্ছে এরকম একটা সময়। তো রাজীব ভাই ঘুম ভাঙার পর রাজীব ভাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর উনি যখন ওনার রুম থেকে বের হবেন তখন উনি লক্ষ্য করলেন যেটা যে ওনার রুমের দরজা ভিতর দিয়ে লাগানো ছিল। তো উনি তখন চিন্তা করতে লাগলেন যে উনি মানে বিকালবেলা স্পষ্ট ফিল করছেন যে ওনার আম্মু নাকি বাতাস করতেছে এবং ওনার সাথে কথা হয়েছে। তো রাজীব ভাই দরজা খুলে বের হন। তো বের হয়ে প্রথমে ওনার আম্মাকে জিজ্ঞেস করেন যে এরকম বিকেলবেলা কি কারেন্ট গেছিল কিনা। তো ওনার আম্মু যেটা বলে ওনার আম্মু সবকিছু বলে যে কারেন্ট চলে যাওয়ার পর রাজীব ভাইকে অনেক নক করা হয়, বাট উনি ঘুমিয়েছিলেন তাই উনি আর ওনার রুমে ঢুকতে পারেনি বাতাস করার জন্য। তো তখন আর রাজীব ভাই তার আম্মুকে ব্যাপারটা বলে না, যেহেতু তার প্যারেন্টস ব্যাপারগুলোকে বিশ্বাস করতেছিল না। তো তারপরে যে ঘটনাটা রাজীব ভাই আম্মুর সাথে ঘটে সেটা হচ্ছে এরকম যে একদিন রাজীব ভাই যে রুমটা ছিল সেটা রাজীব ভাই আম্মু মাগরিবের কিছুক্ষণ আগে সেই রুমটা গোছাচ্ছিলেন। তো গোছানো একটা পর্যায়ে রাজীব ভাই আম্মু যেটা লক্ষ্য করেন যে মনে হচ্ছে বারান্দা থেকে কেউ মানে একটা গোঙানির শব্দ আসতেছে। তো আর সাথে হচ্ছে যে যদি মানে খুব মানে গুরুতর ব্যথা বা আহত কোনো মানুষের যেরকম একটা আর্তনাদ হবে ঠিক ওরকম একটা শব্দ মানে দুইটা একই সাথে ভেসে আসতেছে বারান্দা থেকে। তো প্রথম দিকে ওনার আম্মু দিকটা কনসেন্ট্রেট করেন, উনি রুম ঝাড়তেছিলেন। তো তারপর উনি লক্ষ্য করলেন যে শব্দটা মানে আস্তে আস্তে বাড়তেছে, দুইটা শব্দ একসাথে আসতেছে, উইয়ার্ড দুইটা শব্দ। তখন রাজীব ভাই আম্মু একটু ভয় পেয়ে জাস্ট মানে শিওর হওয়ার জন্য উনি বারান্দা যান। তো উনি বারান্দা যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার কাছে মনে হলো যে কেউ একজন ছিল যে তার আসা দেখেই মানে তার উপস্থিতি দেখেই মানে শব্দগুলো বন্ধ করে দিচ্ছে। তখন রাজীব ভাই আম্মু একটু বিশ্বাস করা শুরু করলেন। তখন রাজীব ভাই বাবার সাথে ব্যাপারটা শেয়ার করা হয় যে রাজীব ভাই রুমের এই প্রবলেম গুলো নিয়ে। তো ঠিক ওনারা চিন্তা করলেন যে এলাকার কোনো হুজুরকে দিয়ে একটা মিলাদ অথবা অন্য কিছু একটা করবে রুমের মধ্যে। তো তার পরের দিনকার যে ঘটনাটা সেটা রাজীব ভাই ছোট ভাইয়ের সাথে ঘটে। এটা খুবই একটা আজব ঘটনা ছিল। রাজীব ভাই যেটা আমাকে বলেন যে সেদিন রাজীব ভাই বাসায় ছিলেন না। তো ওই সময় রাজীব ভাই যে ছোট ভাই ছিল সে ক্লাস 5-6 পড়ে। তো সে রাজীব ভাই রুমে যায় তার বই আনার জন্য। তো সে তাদের বাসায় রাজীব ভাই ছোট ভাই এবং বোন এবং তার প্যারেন্টস, আর কেউ থাকে না, কোনো কাজের মেয়েও ছিল না। তো সে রুমে গিয়ে দেখে যে বারান্দার মধ্যে কেউ একজন বসে আছে এবং পিছন দিক থেকে তাকে দেখা যাচ্ছে তো জামা। তো রাজীব ভাই স্বপ্নের মধ্যে যেরকম মানুষটাকে দেখছিলেন ঠিক ওই রকমই তার ভাইয়ের মুখ থেকে পরে তারা যেটা শুনে, এবং তাকে দেখে মনে হচ্ছে যে সে কিছু একটা করতেছে, ফ্লোরে কিছু একটা লিখতেছে। তো রাজীব ভাই ছোট ভাই যখন জিজ্ঞেস করে যে কে আপনি, তখন মানে এটা জিজ্ঞেস করার পর তার আর কোনো কিছু মনে নেই, সে সেন্সলেস হয়ে যায়। তো তাকে রাজীব ভাই রুম থেকে সেন্সলেস অবস্থা উদ্ধার করার পর যখন তার সেন্স ফিরে তখন সে বলে যে সে একজন মানুষের চেহারা দিতে পায়, একজন মেয়ে মানুষের, যাকে দেখে মনে হচ্ছে যে গায়ে কোনো রক্ত নেই এবং রক্ত শূন্য একটা চেহারার মতো, এবং যাকে সে এর আগে কোনোদিনও এই বাসায় দেখে নাই। তো এই ঘটনাটা তারা এলাকার এক হুজুরকে বলেন। এই ঘটনাগুলো এলাকার সবাই জানেন। তো এলাকার একজন হুজুর এসে তাদেরকে বলেন যেটা যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাসাটা চেঞ্জ করেন,
আর চেঞ্জ করার আগ পর্যন্ত মানে যতটুকু সম্ভব আমরা এই রুমটাকে ব্যবহার করা থেকে বিরত থাকার সাজেশন দিয়ে যাই ওই হুজুর। তো এর মাঝখানে অনেকদিন ওনাদের চলে যায়, কোনো প্রবলেম ফেস হয় না, কিছু আমল দিয়ে যায় ওনাদের। তো এর মাঝখানে যেটা ঘটে যে রাজীব ভাইয়ের এক আঙ্কেল ছিলেন চিটাগং, ওনার অসুস্থতার কারণে ওনার আম্মু আর ওনার ছোট ভাই ছোট বোন ওনার সবাই চিটাগং চলে যায়। তো বাসায় রাজীব ভাই আর রাজীব ভাইয়ের বাবা ছিলেন। তো একটা সময় রাজীব ভাই বাসায় পড়াশোনা করতেছিলেন, তখন রাজীব ভাইয়ের বাবা রাজীব ভাইকে যেটা বলেন যে তাহাজ্জুদের নামাজের সময় যাতে ওনাকে ডেকে দেয়। তো রাজীব ভাই পড়াশোনা করা একটা অবস্থা, উনি তার বাবাকে ডেকে দেন তাহাজ্জুদের নামাজের জন্য। তো রাজীব ভাই তার বাবাকে ডেকে দিয়ে এসে উনি রুমে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পর রাজীব ভাইয়ের মানে পাটা মানে হাতটা ছিল, রুমের বেডটা ছিল পশ্চিম দিকে, তো উনি শুলে ওনার পাটা থাকতো সবসময় বারান্দার দিকে। তো উনি বারান্দার দিকে লক্ষ্য করে দেখলেন যে কেউ একজন সেখানে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু রাজীব ভাই স্পষ্ট দেখতেছেন। এবং উনি মানে মানে দেখতেছিলেন, উনি সাউন্ড টাউন্ড কিছু করতেছিলেন, যেহেতু মোটামুটি ওনারা ইউজ টু হয়ে গেছিলেন ব্যাপারটার সাথে। তো রাজীব ভাই ওটা দেখার পর জাস্ট কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েন। এবং উনি মানে জাস্ট বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এটা কিছুই না, তার ভুল বা তার কোনো হ্যালুসিনেশন। বাট রাজীব ভাইয়ের সম্পূর্ণ মানে কনসেন্ট্রেশনটা ওই দিকে ছিল যে বারান্দা ওটা কে। তো একটা সময় রাজীব ভাই যেটা লক্ষ্য করলেন যে রেগে গিয়ে যদি কেউ ফ্লোরের এক পাশ থেকে যদি আরেক পাশে হেঁটে যায়, যেরকম শব্দ করে, ঠিক ওইরকম শব্দ করে মনে হচ্ছে কেউ একজন হেঁটে তার নিকট আসতেছে। তো একটা সময় রাজীব ভাই যেটা ফিল করলেন যে মনে হচ্ছে যে কেউ একজন তার উপরে বসে, যেটা আসলে উনি স্বপ্নতে দেখছিলেন, যে মনে হচ্ছে এটা এবার রিয়েলিটি তার সাথে ঘটতেছে, যে কেউ একজন তার উপরে বসে তার গলা চেপে ধরে আছে। এবং যেটা তিনি স্বপ্নতে দেখেছিলেন। উনি খুব মানে সাউন্ড করার চেষ্টা করতেছে, বাট ওনার মনে হচ্ছে যে উনি সাউন্ড ঠিকই করতেছেন, বাট ওনার মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না। তো এরকম একটা সময় ওনার ধস্তাধস্তি শব্দ শুনে রাজীব ভাইয়ের বাবা যিনি ছিলেন পাশের রুমে নামাজ পড়তেছিলেন, তো উনি সঙ্গে সঙ্গে এই রুমে চলে আসেন। তো রাজীব ভাইয়ের বাবা রুমে ঢোকার পর উনি যেটা দেখেন, আঙ্কেল স্পষ্ট যেটা দেখেন যে ওনার রুম থেকে কেউ একজন বের হয়ে বারান্দার দিকে চলে গেল। এটা রাজীব ভাইয়ের বাবা নিজে দেখেন। এবং রাজীব ভাই যেটা বলেন যে মানে উনি স্বপ্নে যেরকম জিনিসটা ফেস করছিলেন বা তার সাথে রিয়েলিটি ওই জিনিসটা ঘটে। তো এই ঘটনাগুলো ঘটার পর রাজীব ভাই যে আম্মু ছিল, তো উনি সেই বাসার 3 তলার একজন ভাড়াটিয়া ছিল। তারা মূলত এই বাসার সবচেয়ে পুরাতন ভাড়াটিয়া। তো তাদের সাথে ব্যাপারটা শেয়ার করে। তো ওই ভদ্র মহিলা একটা ঘটনা বলে যে আপনারা তো এটা এখন দেখলেন, আমি তো এটা অনেক আগে থেকে দেখতেছি। ওই ভদ্র মহিলা বলে যে যখন ওনার বিয়ে হওয়ার পর উনি এই বাসায় আসেন, তো ঠিক তার কিছুদিন পর উনি একদিন মানে 3 তলা যে টয়লেটটা ছিল সেটা কমন টয়লেট ছিল। তো উনি টয়লেটে যাওয়ার জন্য রুম থেকে বের হন। তখন ঠিক রাত 2টা 2:30 এরকম একটা সময়। তো উনি দেখতেছেন যে টয়লেটের দরজা খোলার পর যে মনে হলো যে কেউ একজন ভিতরে ওয়েট করতেছিল তার দরজা খোলার জন্য। যে উনি দরজা খুললেই সে ভিতর থেকে বের হবে। তো ওই উপরের ফ্ল্যাটের ভদ্র মহিলাটা বাথরুমের দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই মনে হলো যে কেউ একজন বের হয়ে গেল, যে তার জন্য ওয়েট করতেছিল যে সে দরজা খুলবে এরকম। তো বের হওয়ার পর সে সোজাসুজি মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তো ওই ভদ্রমহিলা জাস্ট একটু শিওর হওয়ার জন্য যে এটা কি 2 তলার কেউ কিনা, উনি জাস্ট দেখার জন্য উনিও সিঁড়ির ঘর পর্যন্ত আসে। তখন উনি যেটা লক্ষ্য করলেন যে ওই মহিলাটা টয়লেট থেকে বের হয়ে 2 তলায় না গিয়ে উনি সরাসরি 1 তলায় চলে গেলেন। আর রাসেল ভাই 1 তলাতে বাড়িওয়ালার একটি স্টোর রুম ছিল। প্রথম দিকে ওনার এই বাসাটা থাকতেন, তাই ওনার কিছু মালপত্র ছিল 1 তলায়। এছাড়া 1 তলায় কোনো ভাড়াটিয়াই ছিল না। তো এই মহিলা বলে যে আমরা এটা প্রায় ফেস করি। তো পরবর্তীতে ওনারা যেটা জানে, বাড়িওয়ালার সাথে কথা বলে যে উনি এই বাসাটা একটা হিন্দু ফ্যামিলির থেকে কিনে নেন এবং সেটা প্রায় যুদ্ধেরও কিছু আগের করা বাসাটা। তো উনি যেটা বলেন যে একটা হিন্দু ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলির এক মেয়েকে আপনার লিবারেশন ওয়ারের সময় খুব পাশবিক নির্যাতন করে তাকে মেরে ফেলা হয় ওই রুমটাতে, যে রুমটাতে রাজীব ভাই থাকছেন, উনি নিজে থাকতেছেন। আর এর মাঝখানে একটা ঘটনা ঘটে যে রাজীব ভাইয়ের একজন কাজিন আসে তাদের বাসায়। তো বাসায় এসে থেকে যাওয়ার পর উনি তাদেরকে মানে ফোনে বলে যে যাতে ওনারা বাসাটা চেঞ্জ করে ফেলে। এবং রাসেল ভাই এই ঘটনাগুলো কিন্তু ওই এলাকার প্রায় সবাই জানে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, যে ঘটনাটি অবশ্যই আমাদের ইমেল এবং তার আগে কিছু SMS এবং কিছু আমরা ফেসবুকে কিছু আপনাদের পাঠানো কমেন্ট করতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন যে মারুফ আহমেদ রিয়াদ, মারুফ আহমেদ রিয়াদ আমাদের এখানে লিখেছেন শামীম ব্যাপারী, এবং এটা হচ্ছে আমার পেজটাতে লিখেছেন যে তিনি UAE থেকে শুনছেন, আমাদেরকে
এম AMD জাহিদ সামি লিখেছেন, রাসেল ভাই এটা কি রিয়েল পেজ? হ্যাঁ, অবশ্যই আপনার SMS পড়ছি যেহেতু আপনার কমেন্ট পড়ছি যেহেতু, এটা অবশ্যই রিয়েল পেজ। এবং যে দুটো রিয়েল পেজ থেকে কমেন্ট পড়া হয় সে দুটো রিয়েল পেজ ছাড়া বাকি সবগুলো পেজ থেকে বের হয়ে এসে আপনারা এখানে জয়েন করবেন, সেটাই আমরা আশা করব। আমাদেরকে কষ্টে নির্ভর লিখেছেন যে ভাইয়া কিভাবে বুঝবো এটা রিয়েল ভূত FM? আমি তো বললামই, আপনার কমেন্ট পড়া হচ্ছে মানেই এটা রিয়েল। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখেছেন অঙ্কুর এখানে যে আজকে প্রথম তিনি লাইভ শুনছেন এবং লাইভ শুনে তার কাছে খুব ভালো লাগছে। আমাদেরকে আদিল আহসান লিখেছেন যে গ্রামের বিলের মধ্যে মাছ ধরার ঘটনা তার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা যে ঘটনাগুলো পড়েছিলাম তার মধ্যে এখনো পর্যন্ত বোধহয় আসলে মানে গ্রামের ঘটনা আপনারা মানে আমি মানে শোনেনি, তবে মফস্বলের ঘটনা কিন্তু হয়েছে এবং আশা করছি গ্রামের একটা ঘটনা পাবো। যে দেখা যাক আজকে কোন কোন ঘটনা থাকে। এবং আমাদেরকে এখানে আরো অনেকেই কমেন্ট করেছেন। সুরাইয়া আখতার আমাদের কমেন্ট করেছেন, ভালো লাগছে তাই লিখেছেন। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই লিখেছেন যে সুমন মিঠু লিখেছেন ভূত FM শুনছেন তিনি মিটফোর্ড ঢাকা থেকে। রেডি ফুর্তির পেজ থেকে পড়ছি আমি। আকাশ প্রসাদ সাহা লিখেছেন আই লাভ ইট। আমাদেরকে এছাড়াও লিখেছেন তানভীর ফাহিন এখানে কমেন্ট করেছেন প্রান্ত সাহা কমেন্ট করেছেন আমাদের এখানে লিঙ্কিন আসাদ। এছাড়া আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করেছেন। আপনি যদি আমাদের এখানে জয়েন করতে চান চলে যান www.facebook.com/radio.ফুর্তি অথবা www.facebook.com/bhutafm.raffle। লাইক দিয়ে কমেন্ট করুন, জানিয়ে দিন আপনাদের কোন ধরনের ঘটনা বেশি ভালো লাগে, কোন ধরনের ঘটনা হলে আপনারা আরো অনেক বেশি উপভোগ করবেন এবং কোন ধরনের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে না সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে। এবং আমি এখন ঘটনায় যাচ্ছি, তার আগে জানিয়ে দিই যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেসটা bhutafm@radiofurti.fm, which is bhutfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, আপনার জানা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঠিক সেরকমই একটা ঘটনা যেটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, তার ঘটনা পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রবিন টাঙ্গাইলের ভুয়াপুর থেকে লিখছি। এবং তারপর তিনি মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেটা আমি পড়ছি না। এবং তারপর তিনি লিখেছেন আমি ভূত FM রেগুলার শুনি, এই ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। তার আগে বলি আমাদের সাথে প্রথম যে অতিথি জয়েন করেছিলেন তার সমস্ত বন্ধুরা মালয়েশিয়া থেকে ফুর্তি অ্যাপ ইউজ করে 50 জন একসাথে শুনছেন। একটু আগে তিনি বলছিলেন। আমার যেহেতু আপনারা সবাই শুনছেন আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। দেশের বাইরে আছেন আপনারা এবং সবসময় দেশকে অনেক মিস করেন জানি, এবং দেশকে মিস করেন এবং ভূত FM মিস করবেন না, একেবারে মিস করবেন না, কারণ ভূত FM রেগুলার আপনাকে শুনতে হবে। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি যে এখানে মানে অনেকেই দেশের বাইরে থেকে কিন্তু কমেন্ট করছেন ফেসবুকে, ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। এবং আমরা জানি যে আপনাদের কাছে বলতে শুনি যে যখন দেশের বাইরে কেউ থাকে তখন বলতে চায় আসলে যে দেশের মানে বাইরে থেকে দেশটাকে কত বেশি মিস করে, মিস করতে হয় আর কি। যাই হোক, আমাদেরকে এখানে লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রবিন টাঙ্গাইলের ভুয়াপুর থেকে লিখছি। এবং তিনি লিখেছেন আমি ভূত FM রেগুলার শুনি, এই ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। আমি আগেই বলছি এটা আমার নিজের কোনো ঘটনা না, আমাদের বাড়ি গ্রামের সাইডে এবং ঘটনাটা আমার সম্পর্কে কাকা হন তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনা 2013 সালের। এই ঘটনার কারণে তিনি মানে জেলে পেশায় ছিলেন এবং সেটা ছেড়ে হাট বাজারে সবজি বিক্রি করেন। এখন তিনি পেশায় তখন জেলে। সো তার কাজ হলো মাছ ধরা এবং বর্ষাকালে তিনি ব্যস্ত থাকেন মাছ ধরা নিয়ে। এ কারণে সে বর্ষার সময় বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে বিলে থাকতে হয় এবং বিলে যেতে তার নৌকা আর মাছ ধরার জিনিসপত্র নিয়ে যেতে হয়। সারা রাত মাছ ধরে সকালে মাছ বিক্রি করতে হাট বাজারে যেতেন তিনি। এবং ঘটনা ফার্স্ট দিন প্রতিদিনের মতো সেই দিন রাতেও তিনি মাছ ধরতে বিলে যান এবং বিলে জাল ফেলে তিনি রাখেন এবং আনুমানিক রাত 11টা থেকে 12টার সময় তার ঘুম আসে। একটু সময়ের জন্য তিনি ঘুমিয়ে যান এবং 2-3 ঘুমের পরে তিনি উঠে জাল তুলে মাছ ধরতেন। যখন তিনি ঘুমান তখন স্বপ্ন দেখেন যে 15 থেকে 20টা প্রায় প্রাণী তাকে ধাওয়া করছে এবং প্রাণীগুলো দেখতে অনেকটা হাফ মানুষের মতো এবং হাফ শিয়ালের মতো, মাথাটা শিয়ালের মতো অনেকটা তাদের।
ফার্স্ট রাতে এতটুকু দেখে এতটুকুই দেখেন তিনি, তো সেই এতে কিছু মনে হয়নি তার। সেকেন্ড রাতের ঘটনা যেটা, সেটা হচ্ছে জাল ফেলে যখন তিনি ঘুমান তখন দেখতে পান যে ওই প্রাণীগুলো চারিদিকে তাকে ঘিরে রেখেছে এবং শেয়ালের মতো করে যারা দেখে শেয়ালের মতো, এবং তাকে শেয়ালের মতো করে তাকে মানে তারা ডাকছে মাঝে মাঝে। তখন সে রাতে তিনি ভয় পান এবং ঘুম থেকে উঠে পড়েন। পরের দিনের ঘটনা এবং প্রতিদিনের মতো তিনি সেই একইভাবে ঘুমিয়েছেন এবং রাতে তিনি আবার দেখেন যে আগের চাইতে আরো 15-20টা প্রাণী তার চারিদিকে ঘিরে মানে তার শরীরে কামড় দিচ্ছে। এটা দেখে তিনি ভয় পেয়ে উঠে পড়েন এবং উঠে যা দেখেন তা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে প্রাণীগুলো নৌকার উপর থেকে কামড় দিচ্ছে তাকে, এবং নৌকার উপরে, এবং সে তাকে কামড় দিচ্ছে অনবরত। তখন তিনি চিৎকার করতে থাকেন এবং তার চিৎকারে আশেপাশের লোকজন যারা মাছ ধরছিল তারা এগিয়ে আসেন এবং এগিয়ে এসে দেখেন যে সে অজ্ঞান হয়ে নৌকায় পড়ে আছে, অ্যান্ড সারা শরীরে কামড়ের দাগ এবং ওখান থেকে রক্ত বের হচ্ছিল সেই মুহূর্তে। তখন থেকে তাকে সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে যাওয়া হয় এবং গ্রামের ডাক্তার তাকে দেখেন এবং ট্রিটমেন্ট করানোর পরে তাকে পরে কবিরাজও দেখানো হয় এবং একটা সময় তিনি সুস্থ হন। কিন্তু সুস্থ হওয়ার পরে তিনি আর কোনোদিন মাছ ধরার পেশায় ফিরে যাননি। খুব অদ্ভুত ব্যাপার যে স্বপ্নটা তিনি কয়েক রাত ধরে দেখছিলেন, সেই স্বপ্নের হুবহু ঘটনা ঘটলো। যদি ঘটনাটা পুরোপুরি মাথার মধ্যে ঘটতো তাহলে আশেপাশে যে সমস্ত জেলেরা ছিলেন তারা এসে ওই কামড়ের দাগগুলো দেখতে পেতেন না। সুতরাং এরকম একটা ভয়ঙ্কর ঘটনা হয়তো আসলেও তার সাথে ঘটেছিল। এই ছিল ঘটনা এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা আবারও একটা বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটা বিরতির পরে। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর ঘড়িতে সময় রাত 1:27। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আশা করছি যে আপনাদের আজকের যে এপিসোডটি, সেই এপিসোডটি যথেষ্ট উপভোগ করছেন আপনারা, কারণ আপনাদের ফেসবুক, আপনাদের SMS তাই বলছে। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক কিছু লিখছেন, সেই বিষয়ে একটু পরেই আসি। আপাতত কিছু SMS আছে, কিছু SMS না পড়লে আসলে কেমন হয়, কিছু SMS পড়ে ফেলে আমি। এবং অনেকেই আমাদের সাথে এখন SMS করছেন। এই মুহূর্তে সাখাওয়াত আমাদের SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। ইত্তিসাফ ফাহিম তিনি SMS করছেন চিটাগং থেকে, এবং তিনি এক একে শুনছেন প্রত্যেকজন। তামিম কিশোরগঞ্জ থেকে আমাদের SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। রোমান ইসলাম ঢাকা থেকে, এছাড়াও আমাদেরকে মিম এবং মেহেদি SMS করছেন, এবং আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি জ্যাকলিন যশোর থেকে। আমাদেরকে রহিম মিরপুর 1 থেকে SMS করছেন আমাদেরকে ইয়াসিন, এবং আমাদেরকে SMS, এবং তিনি আমি সাইমা মাহাদি, শম্পা আন্টি, কাকন আন্টি, আম্মু এবং নানু, আমরা সবাই লাইট বন্ধ করে ভূত FM শুনছি। সাদমান সাকিব আবারও SMS করেছেন আমাদেরকে ডিজে রাজ, এছাড়াও ইরফান আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি বিথি, এবং আমাদেরকে SMS করেছেন আলিফ উত্তরা থেকে। রিমি আমাদের SMS করেছেন আমাদেরকে দিবেশ, এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি পাপড়ি এবং ফুয়াদ ভূতের গলি থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও ঝর্ণা, এবং আমাদেরকে টুকটুকি SMS করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার পরবর্তী ঘটনার জন্য। সো ভাই, এটা আপনার এখন যে কাহিনীটা বলবো, এটা আমার লাইফের একটা কাহিনী। হ্যাঁ, মানে অনেক আগের, তখন আমি সম্ভবত ক্লাস 8-9 পড়ি আর কি, এরকম আচ্ছা। সঠিক মানে এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বাট 8-9 এরকম পড়ি আর কি স্কুলে। তো তখন আমার একটা রেসিং বাইসাইকেল ছিল আর কি, 10 স্পিড রেসার। তো ওটা নিয়ে সন্ধ্যার পরে আর কি 8টা-9টার পরে আমি বাসার থেকে লুকিয়ে বের হতাম আর কি চালানোর জন্য। আচ্ছা। তো ওই সময় আপনার লালমাটিয়া সন্ধ্যার পরে পুরাই আপনার নিস্তব্ধ হয়ে যেত, মানে 8টা-9টার পরে লালমাটিয়াতে জনমানব শূন্য হয়ে যেত আপনার। বিশেষ করে আপনার মহিলা কলেজের পরে বা স্কুলের পরে, গার্লস স্কুলের পরে যে রাস্তাটা, মানুষই থাকতো না। আর
তারপরে চলে যেতাম ধানমন্ডি 27 নম্বরের পরে যে রাস্তাটা, ওখানে ঢুকলে আপনার যে উইমেন কমপ্লেক্সের যে রাস্তাটা বা তার অপর পাশে যে রাস্তাটা, আচ্ছা ধানমন্ডি যে আপনার আবনি মাঠের পাশে যে রাস্তাটা, ওখানে আপনার কোনো মানুষই থাকতো না। মানে এটা একটা পুরা আপনার একটা গ্রেভইয়ার্ডের মতো লাগতো জায়গাটা, একদম নিশুতি। তো সাইকেল চালাতে রাতে বেশ মজাই লাগতো এই জায়গায়। তো একদিনকার ঘটনা, সাইকেল চালাতে চালাতে যাচ্ছি, তো একটা গলির সামনে, গলিটাকে স্পেসিফাই করলাম না, সেই গলিটার সামনে আমি গত পরশুদিনও আমার এক ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। খুব কিউরিয়াসিটি থেকে রাতের বেলা, আমি তখনও যাচ্ছি রাত 9টার সময়, ওই গলিটা দিয়ে গিয়েছি, ক্রস করেছি। হ্যাঁ, তো সেই গলিটা এখনো আছে। তো যাক, ওই গলিটার সামনে দিয়ে যখন যাচ্ছি, তো বেশ মানে নিরিবিলি এবং অন্ধকার, তখন আপনার সোডিয়াম লাইট এই গলিতে ঢোকেনি আর কি, মেইন রোডে ছিল আর কি, তো নিয়নের আলো। তো এমন সময় দেখলাম একটা গলি আছে, ওটার কোনার মধ্যে একটা আপনার ময়লা ফেলার মতো জায়গা ছিল আর কি, মানে মানুষজন ওখানে ডাম্পিং করতো আর কি, জিনিসপত্র ময়লা ফেলতো আর কি। তো ওটার পিছনে মনে হলো আপনার কেমন যেন বেটে টাইপের ছায়া দুটো, ছায়াগুলো মানে বেশি হলে হাইট হবে 4 ফিট এরকম, জাস্ট কোনো মানুষ যদি 2 জন থাকে ওখানে, সেরকম দুটো ছায়া, এবং ওগুলো আপনার ওই ডাস্টবিনের পেছনে দিক দিয়ে নড়াচড়া করতেছে। তা আমি চিন্তা করলাম, তখন বয়সও কম, যে এত রাতে মানুষজন নাই, আবার দুইটা ছায়া, এটা কোনো মানুষ বা ছিনতাইকারী বা কিছু একটা, বা এত খাটো কেন? তো বেশ মনে হচ্ছে বেশ চওড়া টাইপের, এবং এটা দেখা গেল যে আস্তে করে ডাস্টবিনের পিছনে সরে গেল। সরার স্টাইলটা ছিল যেমন একটা ছায়া দাঁড়িয়ে আছে, আর একটা যেন এসে ওটার সাথে মিলে গেল এরকম একটা, এবং পরক্ষণেই ওখান থেকে দুটো কুকুর বেরোলো। হ্যাঁ, এবং কুকুরের ছায়ার সাথে কিন্তু এটা কোনো সাদৃশ্য ছিল না। দুটো কুকুর বেরোলো, এবং দুটোই কিন্তু কালো রঙের, মানে কালো রঙের কুকুর। আচ্ছা হ্যাঁ, কালো রঙের কুকুর, এবং অনেকক্ষণ গড় গড় করছে। তা আমি সাইকেলটা দাঁড়া করে ফেলছি আর কি দেখি। আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি কি করবো, আর পেছন ফিরে চালা যাব নাকি আমি মানে কি করবো, আমি হতবিয়ে বলে আপনার কোনো কিছু মাথায় আসছে রাইট। আমি চিন্তা করছি, তো এই সময় দেখলাম গড় গড় করতে করতে ওটা সামনে চলে আসছে। ঠিক তখনই আমি হঠাৎ ডিসাইড করলাম যে আমি গলিতে ঢুকে যাব সাইকেল নিয়ে, মানে ঠিক ক্রস করা, মানে পুরো রাস্তাটাকে ক্রস করে যাওয়া। তা আমি যখন গলি থেকে ঢুকে পড়ছি, তখনই দেখলাম যে ওরা আমার পিছনে চেস করা শুরু করলো। আমি জাস্ট ওদের পায়ের শব্দ পাচ্ছি, কাছায় আসতেছে, আর আপনার একটা মানে গড়গড় শব্দ আর কি। তা আমি একবার পিছিয়ে ফিরে দেখছি, মানে কালো রঙের দুটো কুকুর আমাকে চেস করে আসতেছে, এবং আমি খুব স্পিডে প্যাডেল মারতেছি, আমার গিয়ার আমি টপ গিয়ারে উঠাই দিছি, এবং মনে হচ্ছে ডিস্টেন্স কমছে না, যা ছিল তাই, শব্দ পাচ্ছি। কিছুক্ষণ চলার পর আমি আর শব্দ পেলাম না। আমি ফট করে মানে পেছন তাকে একটু গলি থেকে বের হয়ে আসছি, আমি বের এসে দেখি কোনো কুকুরই নেই আমার পিছনে, কিছু নাই। কিচ্ছু নাই, মানে ওই নিয়নের আলো যতটুকু দেখা যাচ্ছে সে পর্যন্ত কোনো কুকুর টুকুর কিচ্ছু নাই, পুরোই নিশুতি, এবং আমি মানে প্রচন্ড ভয় পাই। আচ্ছা তা আমি সাইকেল নিয়ে আস্তে আস্তে পরে ধানমন্ডি থেকে বের হয়ে আসি। তো কুকুর দুইটা, ছায়া দুইটা, রাসেল ভাই আমার কাছে বেশ মানে অস্বাভাবিক লাগছে অস্বাভাবিক লেগেছে ওই সময়টা। ওই সময়। ওকে, আমরা আবারও ফেসবুক কিছু দেখতে পাচ্ছি যে কমেন্ট করছেন আপনারা। লিখেছেন যে মহিন শাহরিয়া লিখেছেন যে তার আজকে বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। মুনা খান আমাদের লিখেছেন যে এটা কি রিয়েল পেজ? জি ভাই, এটা রিয়েল পেজ। আমাদেরকে জীবন আহমেদ লিখেছেন, এবং তিনি যে গ্রামের যে ভূতের ঘটনা শোনান, আমরা একটু আগে যেটা শোনালাম সেটা তো ভাই গ্রামের ছিল বোধ হয় না, ভুয়াপুরে যে ঘটনাটা আমরা শোনালাম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি বিজয় লিখেছেন যে আমার কমেন্টটা পড়েন, আমি পড়ে ফেললাম। এছাড়া আমাদেরকে অ্যাঞ্জেল মিম লিখেছেন যে তিনি বাসার ছাদে বসে তিনি ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে জোবাইর হোসেন সানি আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে রাইসুল ইসলাম রাসেল। এছাড়াও আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করেছেন। রেডিও ফুর্তির পেজে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্ট করেছেন এখানে রিয়াদ আকিব, এবং আমাদেরকে এখানে আরো অনেকেই কমেন্ট করছেন, অনেক বড় বড় কমেন্ট করছেন, যার জন্য অনেকের কমেন্ট পড়তে অনেক সময় লাগছে। আমি এছাড়া দেখতে পাচ্ছি প্রান্ত সাহা আমাদের কমেন্ট করেছেন, এবং এমডি রকিবুল ইসলাম আমাদের এখানে কমেন্ট করেছেন। আরো অনেকেই, আপনি যদি চান এখানে কমেন্ট করবেন তাহলে চলে যান আমাদের পেজে, এবং আমাদের পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি, www.facebook.com/ভূতফিল্ম.রাসেল। আরমান সাব্বির আমাদের লিখেছেন চরম, বাবলু এসকে আমাদের লিখেছেন। এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই।
সো আপনি যদি চান তাহলে চলে আসতে পারেন এখানে। আমাদের আরো একবার বলি যে এসএমএসও কিন্তু আসছে। আমিনুল ইসলাম আমাদের এসএমএস করছেন। আরো আরো অনেকে এসএমএস করছেন। আমি সেই এসএমএস গুলো নিয়ে একটু পরে আসছি। আপাতত আমরা ছোট্ট একটা অডিও ক্লিপ শুনবো এবং অডিও ক্লিপের পরে আমরা যেটা করবো, একটা ছোট্ট অডিও ক্লিপের পর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি। সুতরাং কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive with crowd. আফসার ভাই, সালাম আলাইকুম। আমি কুষ্টিয়া কোটপাড়া থেকে সুলতান বলছি। আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করছি আইইউবি থেকে। আমি একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি অনেকদিন থেকেই, কিন্তু করব করব করে করা হয়নি। আমার ঘটনাটা কুষ্টিয়াতে আমার কিছু বন্ধুর সাথে 2010 সালে কুরবানি ঈদের 3 দিন পরের ঘটনা এটা। আমার সব যে ফ্রেন্ড গুলো একসাথে আমরা থাকি সবাই আমরা আইইউবিতেই পড়ি। তো ঈদের মোট 3 দিন পরে কিছু ফ্রেন্ড যারা কুষ্টিয়াতে থাকে না, কুষ্টিয়ার বাইরে থাকে, ওরা কুষ্টিয়াতেই ভাড়া থাকে, একটা ছাত্রাবাসে থাকে। তো আমরা 5 বন্ধু ঈদের 3 দিন পরে সবাই একসাথে সেলিব্রেট করছিলাম। এটা কুরবানি ঈদের 3 দিন পরের ঘটনা, 2010 সালের। তো ছাত্রাবাসটা পিটিআই রোডে, কুষ্টিয়া পিটিআই রোড, এটা কুষ্টিয়া সবাই চেনে। এখানে অনেকগুলো বড় বড় ছাত্রাবাস আছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখানে থাকে। কিন্তু এই ছাত্রাবাসটা বেশ পুরাতন, চারপাশে অনেক গাছপালা আছে, বেশ অনেক সুন্দর পরিবেশ এখানে। তো এখানে আমার 3টা ফ্রেন্ড থাকে। একজনের বাড়ি ময়মনসিংহ, নাম বলতে চাচ্ছি না আমি এদের, কারণ আমার এই ফ্রেন্ড গুলোর মধ্যে একটা ফ্রেন্ড এই ঘটনার কিছুদিন পরে মারা গিয়েছে। এই জন্য আমি ঘটনাটা এতদিন শেয়ার করিনি। ওর বাবা মার সাথে কথা বললাম কিছুদিন আগে, আঙ্কেল আন্টি বললো ঠিক আছে তুমি ঘটনা শেয়ার করতে পারো ভূতে ফেলে, তারপরে আমি শেয়ার করছি আপনার সাথে। কিন্তু নাম বলাটা তারা পছন্দ করে না, এই জন্য আমি নাম বলতে চাচ্ছি না আমার এই ফ্রেন্ডদের। তো তার মধ্যে একটা ফ্রেন্ড এই ঘটনার 6 মাস পরে মারা যায়। তো আমরা সবাই রাত্রেবেলা আড্ডা দিচ্ছিলাম ছাত্রাবাসে। ছাত্রাবাসে 3টা ফ্রেন্ড থাকে, তার মধ্যে একটা থাকে দোতলাতে পূর্ব পাশে, তার 3টা রুম পরে আর একটা ফ্রেন্ড রুম নিয়ে থাকে, আর একটা ফ্রেন্ড থেকে 4তলাতে। তো আমরা সবাই দোতলার পূর্ব পাশে রুমটাতে বসে আড্ডা দিচ্ছিলাম। রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিচ্ছি, কার্ড টার্ড খেলছি। তো রাত যখন 1টা মতো বাজে, তখন আমাদের সবার মোটামুটি ক্ষুধা লেগে যায় রাত্রেবেলা। তো যে ফ্রেন্ডটা রুমে আমরা বসে আছি, সেই ফ্রেন্ডটার রুমে খাওয়া দাওয়ার কিছু নেই, কোনো শুকনা বিস্কুট টিস্কুট বা মুড়ি টুড়ি কিছুই নেই। তো পাশের 3 রুম পাশে যে ফ্রেন্ডটার রুম, তো সেই ফ্রেন্ডটা বলছে আমার রুমে তো খাবার দাবার কিছু আছে, আমি নিয়ে আসি, তোরা বস, বিস্কুট টিস্কুট আছে। তো খাবার আনতে যাই, আমরা সবাই রুমে বসে আড্ডাটা দিচ্ছি, গল্প গুজব করছি, কার্ড খেলছিলাম আমরা। তো ও যাওয়ার বেশ কিছুক্ষণ হয়ে যায়, আমরা কিন্তু বিষয়টা খেয়াল করি নাই। হঠাৎ করে 20 মিনিট মতো যখন হয়ে গেছে, তখন আমাদের মধ্যে একটা ফ্রেন্ড বলে ওঠে কি ব্যাপার, ও কি বিস্কুট বানায় নিয়ে আসছে নাকি, এত সময় লাগে? আমরা বললাম চল তো দেখি। তারপর আমরা সবাই বের হয়েছি রুমে থেকে ওকে দেখার জন্য যে ও কোথায় গেল, গায়েব হয়ে গেল হঠাৎ করে। তো আমরা যখন ওর রুমের কাছে আসি, পুরো ছাত্রাবাসে তখন কেউ নাই, এই যেহেতু 3 দিন পরে কেউই ফিরে নাই। তো আমরা লাইট টর্চ টর্চ তো নিয়ে বেরোই না, এমনিতে ছাত্রাবাসটা অন্ধকারই, খালি আমাদের যে রুমে বসে আছে এই রুমে আলো জ্বলছিল। আর ওই ফ্রেন্ডটা যে রুমে গেল, ওর রুমে তো আলো জ্বলার কথা, কিন্তু ওর রুমে আলো জ্বলছে না। তো আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম, জ্বালায় রুমের সামনে যে ওকে ডাকাডাকি করছি, দরজাটা ভিড়ানো, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তো দরজাটা আমরা ধাক্কা দিয়ে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পরে আমরা তাকায় দেখি যে ও মাটি থেকে মোটামুটি 4 ফুট মতো উপরে ঝুলে আছে, হাত পা খুব জোরে জোরে, মানে কাঁপছে ওর হাত পা অনেক জোরে জোরে আর কি, ও অনেক কিছু কিছু থেকে ছাড়ানোর চেষ্টা করছে। আর ওর পিছনে দেখি একটা লোক, প্রায় 7, 7.5, 8 ফুট মতো লম্বা হবে, চাদর গায়ে দেয়া, কালো চাদর গায়ে দেয়া, সে ওকে গলা উঁচু করে ধরে আছে।
আমরা তো দেখি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই, সবার মধ্যে একটা কেমন করে উঠছিল। আমরা সবাই চিৎকার করে উঠি, কে কে ছাড়, এরকম করে ওঠার সাথে সাথে ওই মানুষটা বা যেটাই হোক ওইটা ওর গলাটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওর পিছন দিকে এক লাফ দিয়ে জানলা দিয়ে বের হয়ে চলে যায়। কিন্তু জানলা কিন্তু বন্ধ ছিল, এবং জানলা কিন্তু কাঠের জানলা, গ্রিল দেয়া জানলা কিন্তু বন্ধ ছিল এবং দোতলার উপরে, কিন্তু জানলার কাছে দিয়ে সেই জিনিসটা ভ্যানিশ হয়ে চলে যায়। আর ও মাটিতে পড়ে যায়, আর মুখ থেকে ফেনা টানা বেরোচ্ছিল। আমরা তো প্রচন্ড ভয় পেয়ে যাই। আমরা সাথে সাথে ওকে ধরে হাসপাতালে নিয়ে আসি। পিটিআই রোডের ওই মেস থেকে হাসপাতাল, কুষ্টিয়া হাসপাতাল খুবই কাছে। আমরা সাথে সাথে ওকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসি। নিয়ে আসার পরে ও তো, ওর অবস্থা দেখে আমরা সবাই ভয় পাই, কারণ ওর শ্বাস চলছিল কিন্তু ওর কোনো জ্ঞান ছিল না। ওর বাড়ি ছিল ময়মনসিংহ। আমরা ওর বাড়িতে ফোন দেই সাথে সাথে, যে ওর আব্বা আম্মুকে জানাই, ইনফর্ম করি যে একটু ঝামেলা হয়েছে, আপনারা কুষ্টিয়াতে আসেন। তারা সেই রাত্রিবেলাতেই কুষ্টিয়া রওনা দেয়। কুষ্টিয়াতে এসে পৌঁছায় ভোরবেলা, ভোরে একটু পরে এসে পৌঁছায়। তো তারপরে তারা ধারণা করে যে আমরাই হয়তো কেউ কিছু করেছি তাকে। তো তারা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো চিন্তা ভাবনা করে। তো আমরা বলি যে আঙ্কেল আন্টি আপনারা একটু ওয়েট করেন ওর জ্ঞান ফেরা পর্যন্ত। ডাক্তার বলছে যে জ্ঞান ফিরবে, 1-2 দিনের মধ্যে জ্ঞান ফিরবে। তো ওর তারপরে জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে ও কথা বলতে পারে না, কিন্তু ওর জ্ঞান ফেরে। ও ইশারায় তো বোঝায় যে আমরা কিছু করি নাই, আমাদের বিরুদ্ধে কিছু করা দরকার নাই। তো ও জ্ঞান ফেরার পরে আমরা নিশ্চিন্ত হই, কিন্তু যেটা ঘটে এটা নিয়ে আমরা খুবই ভয় পাই। তো ওর কথা বলতে বলতে প্রায় 1 সপ্তাহ লেগে যায় স্বাভাবিকভাবে। প্রথমে কথা বলতে অগোছালো, আমরা সেই কথাগুলো বুঝতে পারতাম না। তারপরে ওর যখন কথা বলা ঠিক মতো কথা বলতে পারে, তখন ও আমাদেরকে বলে যে আমি রুমে যখন বিস্কুট আনতে ঢুকছিলাম তো লাইট জ্বালা দেখি লাইট জ্বলছে না। তারপরে যখন রুমের মধ্যে ঢুকে পড়ি তখন একটা মানুষ আমাকে এরকম প্রচন্ড জোরে গলা চেপে ধরে টেনে ধরে রেখেছিল। আমি কিছুই করতে পারছিলাম না, হাত পা ছুটছিলাম। তারপরে আর ওর কিছু মনে নাই। তারপরে তো যা আমরা সেটাই জানি। তো ঘটনাটা এখানেই শেষ না, এরপরে আর একটু ঘটনা আছে। বিষয়টা এরকম যে 6 মাস মতো পরে আমাদের যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ হয়, সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে সবাই যার যার মতো বাড়িতে যায় ওরা বেশ কিছুদিনের জন্য। তো ও বাড়িতে যায়। বাড়িতে যে একদিন বিকেল বেলা ও ট্রেনে কাটা পড়ে মারা যায়। এটা হচ্ছে একটা দুঃখজনক ঘটনা। যে ও কিন্তু, মানে অনেকেই বিষয়টাকে বলে সুইসাইড, কিন্তু আমরা যারা ওর খুব কাছের ফ্রেন্ড ছিলাম এটা জানি যে ওর সুইসাইড করার মতো কোনো কারণ ছিল না, বা কোনো কিছুই ছিল না। কিন্তু ওর পিছন দিয়ে ট্রেন আসছিল, মানুষজন ওকে সত্যি বলেছে, কিন্তু ও নাকি শুনতে পায়নি। ও এক মনে হেঁটে যাচ্ছিল, ট্রেনে ওকে চাপা দিয়ে সে মারা যায়। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, এটা আমাদের জীবনের একটা সত্য ঘটনা এবং একসাথে খুব দুঃখের একটা ঘটনা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। Fruity. বাবা বাবা, আমাদের ক্যাকটাস গাছে না ফুল ফুটেছে। তাই শুনছেন সপ্তমের রেডিও 88.1 বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা সাবরিন, ইয়াসমিন আমাদের এসএমএস করেছেন জান্নাত বাগেরহাট থেকে, জুয়েল আমাদের এসএমএস করেছেন বাগেরহাট থেকে, সাকিম এবং মামুন হবিগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, নিরয় আমাদের এসএমএস করেছেন, অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে তার ভয় লাগছে না। মাহমুদা আমাদের এসএমএস করেছেন গাজীপুর থেকে, নাফি আমাদের এসএমএস করেছেন, তিনি লিখেছেন তার কাছে ভয় লাগছে, কালকে ফাইনাল এক্সাম, স্টিল ভূত এফএম শুনছেন, নামটা লেখেননি আপনার। আনোয়ার আমাদের এসএমএস করেছেন, নাইস স্টোরি। রনি আমাদের এসএমএস করেছেন কানাডা থেকে, বাংলাদেশে এসে তিনি লাইভ এখন ভূত এফএম শুনছেন। আলিফ ইসলাম উত্তর থেকে আমাদের এসএমএস করেছেন, ফার্স্ট ঘটনাটা তার কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন, এখানে দেখতে পাচ্ছি মালা লালবাগ থেকে, তিনি লিখেছেন ভাই আমি কিছু ঘটনা শেয়ার করতে আসতে চাই, আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করুন সবার আগে bhuthfm@radiofurti.fm, এখানে আপনি ইমেল করে দেন আপনার ঘটনাটা এবং সিলেক্টেড হলে ডেফিনেটলি আপনি আমরা আপনাকে ইনভাইট করব। মামুন ফরিদাবাদ ঢাকা থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। সাজ্জাদ আমাদের এসএমএস করেছেন, এরপর অনেক পছন্দের একটা শো সেটা তিনি জানিয়েছেন এবং তার এসএমএস তিনি পড়তে বলেছেন এবং তিনি কুমিল্লা থেকে এসএমএসটি পাঠিয়েছেন। মুস্তাক আমাদেরকে সিরাজগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন ছোট্ট বেবি মাহিশা এবং তার ওয়াইফ তাবাসসুম, তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। তো লিখেছেন যে উই লাভ ভূত এফএম, সো এই জন্য তারা শুনছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা চলে যাব বাবুয়ের ঘটনায় এবং আমরা
একটু ছোট করেই শুনি ঘটনাটা, যেহেতু হাতে খুব সময় পাই। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে আপনার উত্তরার একটা জায়গার। তো উত্তরার ওই জায়গাটাতে আমাকে যে কাহিনী বলেছে, ওর নাম পলাশ। ও আপনার ওর এক বন্ধু ওকে বলে, ওরা যখন ওই বাড়িতে উঠেছিল, বাড়িটাতে নাকি অদ্ভুত সব আপনার পাওয়া যেত আর কি, শব্দ পাওয়া যেত। আচ্ছা। তো পলাশের আবার এই ব্যাপারে খুব আপনার ছিল আর কি, কিউরিয়াসিটি ছিল, যে সে ভূত প্রেত এগুলো নিয়ে খুব কিউরিয়াস ছিল আর কি। তো ওর বন্ধু যখন তাকে বলে যে তারা যে বাসায় উঠেছে সেখানে মানে আপনার হঠাৎ রাতের বেলা, বিশেষ করে রাতে ঠুসঠাস শব্দ পাওয়া যায়, মনে হচ্ছে ফ্লোরের মধ্যে কেউ হাঁটছে। হুম আবার ধরেন ওই যে টুং টুং করে শব্দ করছে কিছু, হুম মশলা পেশার আওয়াজ হচ্ছে, হুম নুপুরের শব্দ পায়, এই ধরনের ব্যাপার স্যাপার। আবার হাসি শোনে। তো পলাশ মনে করে যে এগুলো আসলেই মানে আগ্রহ থাকলেও সে মনে করে যে এগুলো আমি গবেষণা করে দেখতে পারি, দিস ইজ নাথিং, হুম এগুলো দেখা যাচ্ছে নর্মাল কোনো কজে হয়, মানুষ ভাবে। তো ওই ওর ফ্রেন্ডকে মানে বলে যে আমি কি তোমাদের বাসায় থাকতে পারি একদিন? ও বলে হ্যাঁ শিওর, তুমি আসো একদিন, থাকো আমার বাসায়, এবং তুমি ভয় পাবা। তো পলাশ বলে ওকে আমি তোমার বাসায় একদিন যাবো। তো এনিওয়ে একদিন তাকে নিয়ে যায় ওই বাসায়। রাতের বেলা ওরা খাওয়া দাওয়া করে, ছাদের মধ্যে সিগারেট খায়। ছাদটা বেশ বড়, এবং তখন ওই বাসার আশেপাশে আপনার কোনো জনবসতি বেশ কিছু দূর পর্যন্ত ছিল না, দূরের প্লট গুলা। তো পলাশ চলে আসে ওদের সাথে, রুমের মধ্যে ঘুমিয়ে থাকে। তো যখন ঘুমায়, তো প্রথম যে শব্দটা পলাশও পায় সেটা হচ্ছে আপনার রাত 1টার দিকে আর কি, মশলা পেশার শব্দটা। মনে হচ্ছে ঘর 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 করে কেউ মশলা পিষছে। তো পলাশ কিছুক্ষণ শুনে সে মনে মনে হাসে। বলে এটা তো আমি সলভ করে ফেলছি, মশলা পেশার শব্দ কি। তো সে মানে এটাকে খুব ইজিলি নিয়ে ফেলে। তারপরে টুকটাক টুকটাক শব্দ হয়, সে মনে করে যে রাতের মধ্যে হতেই পারে তেলাপোকা ইঁদুর কিছু চলাফেরা করে বাসায়, যদিও ফ্ল্যাট বাড়ি, সেখানে তেলাপোকা থাকি, হ্যাঁ, এবং ইঁদুর থাকি। তো সে সব অ্যান্সার নিয়ে পরের দিন ওকে বলে যে তোমার এটার সলভ আমি করে দিচ্ছি, কি প্রবলেম। বলে যে তোমার বাসার নিচতলায় যে ঘরটা, ওইটাতে কে থাকে? বলে আমার খালাতো ভাই থাকে। পরে ওনার রুমে ফ্যান চলে, ফ্যানের শব্দ, নিচতলায় ফ্যানের শব্দ, নিচ ঠিক ইমিডিয়েট নিচে, সেটা যখন চলে তখন ফ্যানের থেকে শব্দ হয়, সেটা মশলা পেশার শব্দ মনে হয়। তো চলে আসে নিচতলায়, নিচতলায় এসে দেখায় যে ওই রুমে মানে কোনো ফ্যান নাই। যে রুমটাতে সে দেখা, ওই রুমে আসলে মানে সিলিং ফ্যান নাই কোনো, আপনার একটা টেবিল ফ্যান আছে আর কি, প্যাডেল স্ট্যান্ড ফ্যান আছে, সিলিং ফ্যান নাই। তো তখন পলাশ বেশ ধাক্কা খায়, সে মনে করে যে এরকম, এবং পলাশ মানে এটা ধারণা করে নিছে যে আসলে এই মশলা পেশার শব্দটা অনেক সময় ফ্যান থেকে হয়। হ্যাঁ, তো সেটা ধারণা করে নিচ্ছিল, কিন্তু যখন সে ফ্যান দেখে না, সেটা ধাক্কা খায়। তো পরের দিন বলে যে আমি আরেকদিন থাকতে চাই তোমার বাসায়, এই শব্দ হয় কিনা। তো ওই বাসায় ও পরের দিন রাতেও থাকে ওখানে। তো দ্বিতীয় দিন থাকার পর যেটা সে মানে আপনার করে, এটা কিন্তু আরো বড় করে বললে মানে ভালো মতো বলা যেত, শর্টে বলতেছি রাসেল ভাই, মানে মাঝখানের জিনিস বাদ দিয়ে। Okay. তো দ্বিতীয় দিন যে সেটা করে, একদম মানে শুয়েছে, মশলা পেশা শব্দটা হয়, এবং বেশ জোরে সোরে হওয়া শুরু করে। এবং এখানে যেটা হয় সেটা মনে হচ্ছে এখানে ছেঁচতেছে মশলা, মানে জাস্ট পেশানা ছেঁচতেছে। হ্যাঁ, তো ও উঠে দাঁড়ায়, উঠে যে কোথায় শব্দটা হচ্ছে, ও রুমের দরজা খুলে ওকে যে রুমটা থাকতে দিয়েছিল সেটা থেকে সোজা বেরোলো হচ্ছে ডাইনিং স্পেস, এবং এই পাশে তার ডান দিকেই রুম আছে, আর সোজা রাস্তা মানে ওই পাশে যে তাদের ড্রয়িং রুম, স্টাডি রুম ওই পাশে। হুম তো যখন হেঁটে ওইদিকে পার হচ্ছে, হাতের ডান দিকে দেখে আপনার রান্নাঘর, এবং শব্দটা কিন্তু রান্নাঘর থেকে আসতেছে। তো ও আপনার মোটামুটি হেঁটে হেঁটে রান্নাঘরের কাছে যায়, যে যখন রান্নাঘরের দরজায় দাঁড়ায় তখন দেখে যে রান্নাঘরের পাশে জানলার থেকে হালকা বাইরের আলো আসছে, সেই জায়গায় সে দেখে একটা বুড়ি মতো মহিলা দাঁড়ায় আছে, এবং তার হাতে একটা এরকম হামানদিস্তার মতো কিছু নিয়ে তাকায় আছে। আচ্ছা, এরকম তো কোনোদিন শুনি না আসলে। আমরা মশলা পেশার এরকম ব্যাপার স্যাপার শুনেছি, Right. কিন্তু একদম পুরোপুরি ওই মানুষটাকে দেখতে পাওয়া। মানুষটাকে, এবং ও মানে ওই কিছু একটা হামানদিস্তার মতো, এবং ওর দিকে ফিরে আসে, এবং এটা দেখে মনে করেন যে ও মানে মোটামুটি তার সেন্স হারায় ফেলে, চিৎকার করে উঠেছে। চিৎকার যখন করে উঠে, ওর তেমন কিছু খেয়াল নাই, ও বাসার মানুষজন বের হয়ে আসছে, এসে যখন লাইট টাইট জ্বালায়, ও যখন ওকে ধাতস্থ করে বসায়, তখন দেখে যে কিছুই নেই এখানে, মানে ওই মানে রান্নাঘর পুরো এমটি, একদম মানে পুরোপুরি ফাঁকা। পুরোপুরি ফাঁকা। এবং ও তখন ওই বন্ধুর কাছে মাফ টাফ চেয়ে বলে যে আমি তোমার বাসায় আর নাই, হুম চলে যাবো, কি দেখছি বলে। তো বন্ধুর যে বড় বোন ছিল বলছে দেখো আমরা আরো স্ট্রেঞ্জ জিনিসপত্র এই বাসায় দেখছি, কিন্তু আমরা ইউজ টু হয়ে যাচ্ছি এটার সাথে, তো এটা আমাদের থাকতেই হবে বাসায়। এই হচ্ছে গিয়ে ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ বাবা ভাই, এবং আপনি অনেক
দিন পরে আজকে জয়েন করলেন এবং আমরা অনেক মজাও পেলাম। সে সাথে দেখতে পাচ্ছি যে অনেকে ফেসবুকে আমাদের লিখছেন যে অডিও ক্লিপ গুলো নাইস লিখেছেন। সিয়াম হোসেন আমাদেরকে আরো অনেকেই এমডি ফয়সাল আহমেদ লিখেছেন যে রাসেল ভাই ঘটনাটি খুব ভালো লাগলো, যেটা এই মত মাত্র বাবু ভাই বলছিলেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে সুগ্রীব দাস লিখেছেন ময়মনসিংহ থেকে, এটা কি আচ্ছা এখন সবাই একই কথা জিজ্ঞেস করছেন যে এটা আসল পেজ কিনা। রাইট, আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদেরকে এখানে কমেন্ট করছেন ফেসবুকের 2টা